আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, যথারীতি আমরা ডক্টর স্যার মেডিসিনের লাইভে দেশের বাহিরে থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে সুদূর যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর এস কে ফরিদ আহমেদ। ডক্টর ফরিদ আহমেদ হচ্ছেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন এবং উনি মোর দেন 25 ইয়ার্স উনি হচ্ছে ইংল্যান্ডে এই চিকিৎসার সাথে জড়িত আছেন। আপনাকে আমাদের ডক্টর স্যার মেডিসিনের লাইভে স্বাগতম। থ্যাংক ইউ শুভ, আমাকে আমন্ত্রিত করার জন্য। আর পাশাপাশি শ্রোতা মণ্ডলী যারা আমাদের সাথে লাইনে আছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। জি, আমরা আসলে শুরুতেই আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, আসলে আমাদের যেহেতু দর্শকরা অনেক দর্শক নতুন এবং আমাদের দেশের মানুষ একটু আপনি জানেন যেহেতু আমাদের ম্যাক্সিমাম দর্শক হচ্ছে বাংলাদেশ থেকে আজকে জয়েন করবেন এবং ইংল্যান্ড থেকে তো অনেকেই থাকেন। স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারটা কি আমরা যদি প্রাথমিকভাবে যদি একটু ধারণা নেই তাহলে হয়তো আমাদের দর্শক যারা থাকবেন ওনারা আসলে বুঝতে সহজ হবে না। ধন্যবাদ শুভ। ব্রেস্ট ক্যান্সার বেসিক্যালি শরীরের যে স্বাভাবিক কোষ, যেরকম একটা বিল্ডিং এ যেরকম অনেকগুলো ইটা দিয়ে বিল্ডিং তৈরি, এরকম আমাদের শরীরের মধ্যে অনেকগুলো কোষ দিয়ে বডিটা তৈরি। আর ব্রেস্টের মধ্যেও এরকম অনেকগুলো কোষ রয়েছে, ব্রেস্ট টিস্যু যাকে আমরা বলি। সো এই ব্রেস্টের মধ্যে বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, যেরকম টিউব লাইক স্ট্রাকচার মধ্যে আমরা বলি যে নিপলের মধ্যে 15-20টা টিউব যেটা জয়েন করে, যেটাতে দুধ বের হয়ে আসে। এই টিউবের ভিতরের সেলগুলো কখনো কখনো আনকন্ট্রোল গ্রোথ, মানে কোনো ধরনের কন্ট্রোল ছাড়াই একটা সেল থেকে, একটা কোষ থেকে 2টা থেকে 4টা 8টা 16টা যে এক্সপোনেনশিয়ালি এরা বেড়ে যেতে থাকে আনকন্ট্রোল ভাবে। তারপরে সেটা সেই ব্রেস্ট টিস্যুর ওই ডাক্টের বা টিউব থেকে বের হয়ে এসে শরীরের বিভিন্ন যে লিমফেটিক চ্যানেল এগুলো দিয়ে বগলের নিচে এবং সেটা অন্য জায়গায় যেটা ছড়িয়ে যায় সেটাকে আমরা ব্রেস্ট ক্যান্সার বলি। এবং বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রকমের ক্যান্সার হতে পারে। ঘুরে ফিরে সেই একই পাথওয়েতে ওরা কাজ করে, সেটা হচ্ছে যে গ্রোথ গুলো, সেলগুলো, নর্মাল স্বাভাবিক কোষগুলোই আনকন্ট্রোল ভাবে বাড়তে থাকে এবং বেড়ে যাওয়ার পরে সেটা সব জায়গায় ছড়িয়ে যায়। সেটাকে আমরা জেনারেলি ক্যান্সার বলে থাকি। অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের দর্শক যারা আমাদের সাথে আছেন আপনার এই কথা থেকে ওনারা এই বিষয়ের একটা ধারণা পেয়েছেন। এবং সম্মানিত দর্শক, আপনাদেরকে আমরা বলে রাখছি ডক্টর সেন মেডিসিনের লাইভে আমাদের সাথে ডক্টর ফরিদ আহমেদ আজকে আছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জানাবেন এবং অবশ্যই প্রশ্ন করতে হলে ডক্টর সেন মেডিসিনের ফেসবুক লাইভ থেকে আসলে আপনাদেরকে ডক্টর সাহেবের কাছে প্রশ্ন করলে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটি জানানোর জন্য। এবং অবশ্যই রিলেটেড প্রশ্ন করবেন। এবং আপনার কাছে আমরা আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে লক্ষণগুলা মানে সহজে বোঝার, আপনি অলমোস্ট কিছু জিনিস বলেছেন, তারপরে লক্ষণগুলা সহজে রোগীগুলা কিভাবে, আমাদের দেশের যারা সাধারণ জনগণ আছেন এই লক্ষণগুলা ওনারা কিভাবে বুঝবেন সহজে? আসলে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে যাদের একটু দেরিতে ধরা পড়ে তখন অলরেডি ব্রেস্টের মধ্যে একটা চাকা থাকতে পারে, অথবা নিপলটা ভিতরে ঢুকে যেতে পারে, ব্রেস্টের কোনো চামড়া কোনো অংশ ভিতরে ঢুকে যেতে পারে, অথবা নিপল দিয়ে রক্ত পড়ায় বা এরকম কোনো ধরনের পরিবর্তন আসতে পারে, অথবা বগলের নিচে একটা চাকা ডেভেলপ করতে পারে। তো এগুলো মিলিয়ে এটা হচ্ছে লেট প্রেজেন্টেশন। আর যদি আর্লি প্রেজেন্টেশন হয় যে ক্যান্সারটা খুব ছোট অবস্থাতে ইনসিডেন্টালি কোনো পেশেন্টের এমনি ব্রেস্টে পেইন হলো, অন্য কোনো কারণে হতে পারে, ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক পরিবর্তনের কারণে ব্রেস্টে ব্যথা হতে পারে, হয়তো ডাক্তারের শরণাপন্ন হলো, তারপরে যদি ম্যামোগ্রাম অথবা আল্ট্রাসাউন্ড অথবা দুটো করেই যদি কোনো ধরনের ছোটখাটো চেঞ্জ দেখা যায়, সেটাকে ইনসিডেন্টাল বা অপরচুনিটি স্ক্রিনিং ডায়াগনোসিস, তখনও ক্যান্সার ধরা পড়তে পারে। তবে লক্ষণ হিসেবে যেটা বললাম আগেই, যে ব্রেস্টের মধ্যে কোনো চাকা অথবা নিপল ভিতরে ঢুকে যাওয়া বা কোনো একটা অংশ কোনো চামড়া ব্রেস্টের ভিতরের দিকে চলে যাওয়া, ব্রেস্টের যে সাইজ শেপ যে সেটার যদি কোনো ধরনের হঠাৎ করে কোনো পরিবর্তন আসে অথবা কোনো চাকা পাওয়া যায়, আমাদের এই ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা দরকার। অসংখ্য ধন্যবাদ। আশা করছি সম্মানিত দর্শক আপনারা আমাদের ডক্টর মহোদয় আপনাদেরকে এই বিষয়টা বলেছেন আসলে আমরা কিভাবে আসলে আমরা বুঝতে পারবো যে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। এবং এই ব্রেস্ট ক্যান্সার আসলে অবহেলার কোনো বিষয় নয়, সারা পৃথিবীব্যাপী আসলে এটার একটা মহামারী আকারে ধারণ করেছে। এবং আমাদের মতো দেশ যারা আছি তারা আসলে সচেতনতার অভাবেই আসলে আমাদের দেশে অনেক লোকজনই আসলে মারা যাচ্ছেন। আমরা আশা করব আমাদের ডক্টর মহোদয় যে পরামর্শগুলো দিবেন বা যে বিষয়গুলো বলবেন আপনারা সেগুলো পালন করবেন এবং অবশ্যই সচেতন থাকবেন।
আচ্ছা, এখন আপনি যে বিষয়গুলো তো আমাদের লক্ষণগুলো আমরা জানলাম যে কিভাবে হয় বা কেন হয়, এখন এটার চিকিৎসা পরামর্শ কি তারা ইমিডিয়েটলি কি চিকিৎসা পরামর্শের জন্য যাবে নাকি মানে কি করবে ওরা রোগী যারা? আসলে আসলে যখন কোনো শরীরে কোনো ধরনের এই ধরনের ক্যান্সার জাতীয় কোনো পরিবর্তন আসে, সেটা তো রাতারাতি হয় না। ইট টেক্স মেনি মেনি মান্থস, একটা গ্রাজুয়াল চেঞ্জ। তো হঠাৎ করে যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন একটা ব্রেস্টে চাকা পাওয়া গেছে, এটা মোস্ট আনলাইকলি যে এটা ক্যান্সার জাতীয় কিছু হবে। তারপরও যদি শরীরের অন্যান্য পরিবর্তনের সাথে ব্রেস্টে যদি কোনো পরিবর্তন আপনারা দেখতে পান, আমি বলবো যে আপনারা ব্রেস্ট সার্জন বা যে কোনো জেনারেল সার্জন যারা ব্রেস্টের উপর স্পেশালিস্ট ইন্টারেস্ট আছে তাদের কাছে শরণাপন্ন হন, তাদেরকে যে পরীক্ষা করান। তারা হয়তো এক্সামিনেশন করে এবং কিছু ইনভেস্টিগেশন, বেশিরভাগ ক্ষেত্রে ম্যামোগ্রাম এবং আল্ট্রাসাউন্ড অথবা দুটো করে, কখনো কখনো একটু টিস্যু ডায়াগনোসিস যেটাকে কোর বা আপসি বলা হয়, সেটা করে একটা ডায়াগনোসিস জানা যায়। আমাদের জানতে হবে যে বেশিরভাগ ব্রেস্টে যে চাকা বা লাম্প সেটা যে ক্যান্সার তা কিন্তু না। আর যদিও এটা সত্যি কথা যে উন্নত বিশ্বে প্রতি 8 জনের একজন মেয়ের ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু বাংলাদেশে আমাদের কোনো স্ট্যাটিস্টিক্স নাই, ক্যান্সার রেজিস্ট্রি বা ডাটা নাই ন্যাশনাল লেভেলে, এবং ন্যাশনাল লেভেলে আমাদের কোনো ব্রেস্ট স্ক্রিনিং প্রজেক্টও চালু হয়নি এখনো, সেই মুহূর্তে সেই কারণে আমরা একজ্যাক্ট কোনো ডাটা দিতে পারবো না। তো এটা সত্যি কথা যে আমরা ইন্ডিভিজুয়ালি অনেক ইনফরমেশন পাচ্ছি যে অনেক ব্রেস্ট ক্যান্সার রোগী পাওয়া যাচ্ছে। তো আমার ধারণা যে বাংলাদেশের রিস্কও প্রতি 8 জনের একজন যদি নাও হয়ে থাকে, অ্যাটলিস্ট 10-12 জনের একজন তো হবেই। সুতরাং এটা আনকমন কিছু না, আমাদের সবারই সচেতন হওয়া দরকার আছে। জেনারেলি ইলডারলি পপুলেশন, যাদের বয়স 40-এর উপরে থেকে অনওয়ার্ড, যত বেশি বয়স হবে তাদের রিস্ক বেশি হবে। কিন্তু এটুকু বুঝতে হবে যে বাংলাদেশের যে কোনো কারণেই ইয়াং জেনারেশনের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের একটা প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। এবং তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় একটু অ্যাগ্রেসিভ টাইপের ব্রেস্ট ক্যান্সার আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বিভিন্ন জায়গায় এটা দেখতে পাচ্ছি। এবং এটা শুধু বাংলাদেশে না, আমাদের সাবকন্টিনেন্টের অনেক জায়গাতেই ইয়াং পেশেন্টদের ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের হারটা গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। আপনার কাছ থেকে ধন্যবাদ। আপনার কাছ থেকে এই বিষয়গুলো আসলে জানলাম। আমরা আমাদের দেশে যেহেতু ব্রেস্ট ক্যান্সার নিয়ে বা এই রিলেটেড কোনো অসুখ নিয়ে আসলে মানুষের মধ্যে একটু মানুষ কম জানেন, তুলনামূলক কম জানেন। এবং অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, যেটা হয়তো অনেকে শুধু ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার সার্জন সম্পর্কে জানেন, এই বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেটা নতুন, আমাদের অনেকেই জানেন না। আপনি যদি এই বিষয়টা যদি বলেন। তার আগে আমাদের এখানে 2-3টা কমেন্টস আসছে, আমরা একটু নিয়ে নিই। জার্নালিস্ট মোহাম্মদ মহিউদ্দিন বলছেন আছি মালয়েশিয়া থেকে উনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে সামান্তা মেহরিন বলছেন হ্যালো স্যার, নাইস টু সি ইউ। আরেকজন একটা প্রশ্ন করেছেন সজীব অরণ্য জেপিএস বলছেন এখন কি কোনো চিকিৎসা পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনার যদি কোনো এই বিষয়ে কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আমাদের ডাক্তার মহোদয় এই বিষয়টি আমরা চেষ্টা করব আপনাকে জানাবো। এখন আপনি এই যে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সম্পর্কে একটু বলবেন এবং আপনি কি করছেন, কারণ এই বিষয়টা যেহেতু মানুষের ধারণার বাইরে এবং আপনার সম্পর্কে আমরা অনেকেই জানেন না, তো এই বিষয়টা বললে একটু আমাদের জন্য ভালো হবে, আমাদের দর্শকের জন্য। আমি একটু পিছন থেকে শুরু করতে চাই। গত 40 বছরে দুনিয়ায় অনেক আগে গেছে বিভিন্ন ক্যান্সার ম্যানেজমেন্ট, ইনক্লুডিং ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট, স্পেশালি সার্জিক্যাল স্কিলগুলো অনেকগুলো ডেভেলপ করেছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এখনো ওই ওয়ান সাইজ ফিট অল ট্রিটমেন্ট, যে ব্রেস্ট ক্যান্সার হওয়া মাত্র এই গোটা ব্রেস্ট ফেলে দাও আর বগলের নিচে সমস্ত যে চাকা বা লিম্ফ নোড আছে সব ফেলে দাও। এটা ইররেসপেক্টিভ অফ ক্যান্সারের যে সাইজ কোথায় বা এগুলোর কোনো ধরনের খোঁজ খবর না নিয়ে সরাসরি একটাই চিকিৎসা দেওয়া হয়। তো আমরা এই ধারণাটা চেঞ্জ করার চেষ্টা করছি এবং বাইরের দুনিয়ার মডার্ন চিকিৎসা ব্যবস্থাটা বাংলাদেশের মানুষের যাতে বেনিফিট হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি। এবং এই যে অঙ্কোপ্লাস্টিক সার্জারির যে কনসেপ্ট, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সার্জারিটাই করা হবে সেফলি, কিন্তু প্লাস্টিক সার্জিক্যাল টেকনিক দিয়ে। তো ব্রেস্ট সার্জনদের মধ্যে একটা গ্রুপ সার্জনদের মধ্যে যারা ব্রেস্ট সার্জারিতে স্পেশাল ট্রেনিং এবং শুধু ওটাই কাজ করে, তারা ছিল ব্রেস্ট সার্জন। এবং তাদের মধ্যে যারা প্লাস্টিক সার্জিক্যাল স্কিলগুলোকে গ্র্যাজুয়ালি অ্যাকোয়ার করেছে, তারা ওই প্লাস্টিক সার্জিক্যাল টেকনিকগুলো ইউটিলাইজ করে ব্রেস্ট ক্যান্সার সার্জারি করা হয়। তাতে ব্রেস্টের যে সাইজ শেপ খুব একটা পরিবর্তন আসে না, কিন্তু সাফল্যের সাথে ক্যান্সারটাকে পুরোপুরি সার্জারির মাধ্যমে সরিয়ে ফেলা যায় এবং তার পরবর্তীতে অন্যান্য চিকিৎসা শুরু করা যায়। কারণ আমাদের এটুকু বুঝতে হবে যে বিনা কারণে ওভার ট্রিটমেন্ট বা এক্সেসিভ ট্রিটমেন্ট, যেটা
ছোট একটা ক্যান্সার ধরা পড়লো, আপনি গোটা ব্রেস্টটা ফেলে দিলেন, আর বগলের নিচে যদিও ক্যান্সারটা ছড়ায় নাই কিন্তু সমস্ত গ্ল্যান্ড বা লিম্ফ নোড গুলো সরিয়ে ফেললেন, তাহলে যে প্রতি 3 জনের একজনের যে লিম্ফেডিমা রিস্ক, যেটা হাত ফুলে যায়, যারা কর্মজীবী মহিলা তাদের তো সমস্ত ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। এই যে রিস্ক গুলো রয়েছে, তারপরে যে সাইকোলজিক্যাল নেগেটিভ ইম্প্যাক্ট, যে বিনা কারণে একটা ব্রেস্ট ফেলে দিল, তার পার্সোনাল লেভেলে অনেকে ডিভোর্স হয়ে যায়, অনেকে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। তো এই যে যে কমপ্লিকেশন গুলো বা সমস্যাগুলো ওভার ট্রিটমেন্টের কারণে চলে আসে, সেগুলো থেকে বের হয়ে আসার জন্য এই যে প্লাস্টিক সার্জিক্যাল স্কুলগুলো ব্রেস্ট সার্জনরা যে ইউজ করে, তাতে গোটা ব্রেস্টটা না ফেললে সাফল্যের সাথে ক্যান্সারটাকে রিমুভ বা সরিয়ে ফেলা যায়, এবং ব্রেস্টের সাইজ শেপটাও যথেষ্ট স্বাভাবিক রাখার আমরা চেষ্টা করি বিভিন্ন টেকনিকের মাধ্যমে। সেই যে স্কিলের কম্বিনেশনটাকে আমরা বলি অঙ্কোপ্লাস্টিক সার্জারি। এটা রিলেটিভলি নিউ কনসেপ্ট। আমি বাংলাদেশে গত 2.5-3 বছর ধরে বিভিন্ন জায়গায় লাইভ সার্জারি ওয়ার্কশপ করেছি। অনেক সার্জনদের আমি সেই লাইভ সার্জারির মাধ্যমে এই কনসেপ্ট গুলোকে দেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছি। আমি চেষ্টা করেছি যে বাংলাদেশের ইয়াং সার্জন যারা, অ্যাট দ্য সেম টাইম যারা সিনিয়র, যারা প্র্যাকটিসিং সার্জন, তাদেরকেও এই কনসেপ্টটাকে আমি ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি ব্রিটেনে 10-12 জনের মতো সার্জন এবং রেডিওলজিস্টকে নিয়ে এসে আমার ইউনিটে নিয়ে এসে এক একজন মাসের উপরে ট্রেনিং নিয়ে বাংলাদেশে চলে গেছে। তার উদ্দেশ্য ছিল যে এই কনসেপ্টটা, এই অঙ্কোপ্লাস্টিক সার্জারি কনসেপ্টটা যাতে বাংলাদেশে নিয়ে আসা যায় আরো বিস্তর পরিধিতে। শুধু ঢাকাতে আমি বা আমার যাদেরকে ট্রেনিং দিয়েছি তারা কেন, অন্যান্য যারা ফিউচার জেনারেশন তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই, যাতে অধিক সংখ্যক বাংলাদেশি মানুষ এই ব্রেস্ট ক্যান্সার সার্জারির আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, যেটাকে আমরা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বলে থাকি, সেটা সুফল যারা পেতে পারে, এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আশা করছি যে এই বিষয়গুলো আসলে জানলেন আমাদের দর্শক যারা ইতিমধ্যে অনেকেই আসলে আমাদের সাথে আছেন। কিন্তু অনেকটা হয়েছে কি, আমি আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমি আপনাকে বলছিলাম, যেমন কিছু বিষয় নিয়ে আমাদের যে দেশের জনগণ যারা আছেন বা মানুষজন আছেন, এটা নিয়ে আসলে কথা বলতে সংকোচ বোধ করেন, লজ্জা বোধ করেন। আমরা আমাদের ডক্টর মহোদয়ের কথা থেকে, আমরা ডক্টর ফরিদ আহমেদের কথা থেকে আমরা যে বিষয়গুলো জানো, আসলে লজ্জার কোনো বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে আপনার জীবনের ব্যাপার, আপনার পরিবারের একজন মানুষকে বাঁচিয়ে রাখার বিষয়। তো আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, এবং আপনাদের অবশ্যই কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমাদের লাইভটি আপনি কমেন্টস করবেন, শেয়ার দিবেন, লাইক করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আচ্ছা শুভ, মালয়েশিয়া থেকে মহিউদ্দিন সাহেব ফোন করে একটা কোশ্চেন করেছিলেন, প্রশ্নটাকে আমরা জবাব দিতে পারি? জি প্লিজ বল। ওনার প্রশ্নটা কি ছিল? আচ্ছা, না, উনি জাস্ট কমেন্টস করেছিলেন যে উনি আমাদের অনুষ্ঠানটা দেখছেন, এটা উনি এটা জানাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখছি আর কোন কমেন্টস আছে কিনা। অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন। সুমাইয়া পারভিন এখানে জয়েন করেছেন, সামান্তা মেহরিন আমাদের সাথে জয়েন করেছেন, আরো অনেকেই জয়েন করেছেন। কিন্তু আমি এই যে কিছুক্ষণ আগে আপনাকে আবার বলছিলাম যেটা, যে মানুষ এটা নিয়ে আসলে প্রশ্ন যে করবেন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসলে এর জন্য কষ্ট করতে চাচ্ছেন না। আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমরা জানতে চাইবো, যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে কারো ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এক্ষেত্রে করণীয়টা কি হবে ফ্যামিলি হিস্ট্রির ক্ষেত্রে? ভালো প্রশ্ন করেছেন। আমি বাংলাদেশে এই যে গত 2.5-3 বছর যে কিছু ক্লিনিক্যাল প্র্যাকটিস করেছি, আমার ইউকে এর বিজি জবের বাইরেও আমি মাঝে মধ্যে দেশে যে কিছু পেশেন্ট দেখার চেষ্টা করি, আমি ওর মধ্যে দেখতে পেয়েছি যে বেশ কিছু পেশেন্ট যারা ইয়াং, তাদের পরিবারের অনেকের ব্রেস্ট ক্যান্সার থাকে, এবং তার পরবর্তীতে যখন আমরা জেনেটিক টেস্ট করি আমরা দেখতে পাচ্ছি যে তাদের জেনেটিক মিউটেশন আছে। একটু খুলে বলি যে অনেক সময় পরিবারে মেয়েদের মধ্যে অনেকের ব্রেস্ট ক্যান্সার থাকতে পারে। কারো কারো যদি ইয়াং বয়সে 40 বছরের নিচে হয়ে থাকে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেরকম বোন, মা অথবা বাবা বা ভাই, ছেলেদের মধ্যেও হতে পারে ক্যান্সার, এটা আমাদের মনে রাখতে হবে, যদিও রেয়ার। অথবা অন্যান্য ক্যান্সার, ব্রেস্টের সাথে ওভারিয়ান ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার যদি ফ্যামিলিতে থেকে থাকে, তাহলে একটা সন্দেহ জাগতেই পারে যে শরীরের মধ্যে কিছু সেলের ভিতরে কিছু পার্টিকেল আছে, যেটাকে আমরা জিন বলি, সেই জেনেটিকের মধ্যে মিউটেশন হতে পারে। ব্যাপারটা এরকম যে একটা সোসাইটিতে যেরকম পুলিশ অফিসার থাকে, থানা থাকে, তো পুলিশ অফিসারের কাজটা কি? সোসাইটির মধ্যে যাতে চোর ডাকাত অ্যানার্কি না তৈরি করতে পারে, একটা সুন্দর সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পারে। সেরকম বডির মধ্যে যে আমি বলেছি যে অসংখ্য সেল রয়েছে, কোষ, সেই কোষের মধ্যেও কিছু স্ট্রাকচার আছে যারা কোষের ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে তারা মেনটেন করে, সেগুলোকে জিন বলি। এখন ধরেন সোসাইটির মধ্যে পুলিশ অফিসারটা একটু করাপ্টেড হয়ে গেল,
সে ঘুষ খাওয়া শুরু করলো, তখন ক্রিমিনালরা আপার হ্যান্ড পাবে, সমাজের মধ্যে ইনডিসিপ্লিন বা একটা বাজে একটা পরিবেশ তৈরি হবে। একই জিনিস সেলের মধ্যে যদি ওই জিনগুলো যারা ওই পুলিশ অফিসার মতো কাজ করছে তারা যদি মিউটেটেড হয়ে যায়, মানে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়, তাহলে তখন সেলের যে তারা যে ইন্টারনাল এনভায়রনমেন্টটা মেনটেন করতো কোষের মধ্যে সেটা আর পারছে না। তো এই মিউটেশনটাকে আমরা বলি জেনেটিক মিউটেশন। এবং তখনই সেলগুলোতে কি হয়, আনকন্ট্রোল একটা প্রলিফারেশন, মানে কোনো ধরনের কন্ট্রোল ছাড়াই একটা সেলের ভিতরের সাইজ শেপ চেঞ্জ হয়ে যাবে, ভিতরে কিছু অ্যাবনর্মাল স্ট্রাকচার ডেভেলপ করবে। তারপর বিভিন্ন স্টিমুলেশনের কারণে একটা সেল থেকে 2টা সেল, 4টা সেল, 8টা কোষ, 16টা কোষ গ্র্যাজুয়ালি বড় হতেই থাকবে এবং সেটা ছড়িয়ে যেতে পারে। সো দ্যাট ইজ কল্ড ক্যান্সার। এটাকে বলে জেনেটিক মিউটেশন রিলেটেড ক্যান্সার। তবে ভালো খবর এটা হচ্ছে যে 5 to 7% অফ টোটাল ব্রেস্ট ক্যান্সার এটা জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকে। আপনারা হয়তো আমেরিকান অ্যাক্ট্রেস অ্যাঞ্জেলিনা জোলির কথা শুনে থাকবেন। তারও কিন্তু ওর আন্টির ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, ব্লাড টেস্ট করে জানা গেল যে অ্যাঞ্জেলিনা জোলির জেনেটিক মিউটেশন আছে। তার মানে হচ্ছে ওর ব্রেস্ট ক্যান্সার হয়নি, কিন্তু ওর লাইফ টাইম রিস্ক ব্রেস্ট ক্যান্সার হচ্ছে 50 থেকে 80%-এর মতো। এছাড়া কিছু কিছু জেনেটিক মিউটেশন হয় যাদের 100% রিস্ক থাকবে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার। সুতরাং যদি কোনোভাবে কোনো ফ্যামিলিতে অনেকের ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার হিস্ট্রি থেকে থাকে, অথবা ব্রেস্ট ক্যান্সারের সাথে ওভারিয়ান ক্যান্সার হিস্ট্রি থেকে থাকে, যে কোনো ফ্যামিলি মেম্বার যদি 3 জনের বেশি যদি বিভিন্ন রকম ক্যান্সার হিস্ট্রি থেকে থাকে, পার্টিকুলার ব্রেস্ট ক্যান্সার, তখন এই জেনেটিক মিউটেশনের একটা ব্যাপার, একটা কোশ্চেন চলে আসতে পারে। এবং তখন উচিত হবে যে কোনো জেনেটিসিস্ট অথবা কোনো ব্রেস্ট সার্জনের সাথে কনসাল্ট করে ডিটেইল ফ্যামিলি হিস্ট্রি, এগুলো অন্যান্য হিস্ট্রি অ্যাসেস করে একটা জেনেটিক টেস্ট করে ফেলা ভালো। এই কারণে এটা বললাম যে আমি একটু আগে বলেছি যে জেনারেল পপুলেশন রিস্ক হচ্ছে প্রতি 8টা মেয়ের 1জনের ব্রেস্ট ক্যান্সার হতে পারে, অথবা বাংলাদেশের ক্ষেত্রে আমি ধরে নেই প্রতি 10 জনের ক্ষেত্রে বা 12 জনের ক্ষেত্রে 1জনের ব্রেস্ট ক্যান্সার হলো, স্টিল ইটস হাই রিস্ক। তার মানে হচ্ছে 12 থেকে 12% রিস্ক অন্যভাবে বললে হয়। কিন্তু যদি যাদের খুব জেনেটিক মিউটেশন থাকে তাদের রিস্ক 50 to 80 আপ টু 100%। তাহলে বুঝে নেন যে জেনেটিক মিউটেশনের যদি রিস্ক থাকে কোনো ফ্যামিলি হিস্ট্রির মাধ্যমে, পরবর্তীতে টেস্টের মাধ্যমে যদি কনফার্ম করা হয়, তার মানে তাদের রিস্ক অনেক বেশি। এটার ক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা যেটা করি বাংলাদেশে অলরেডি আমি বেশ কিছু পেশেন্টকে অপারেশন করেছি, যে রিস্ক রিডিউসিং সার্জারি, যে ক্যান্সারটা ডেভেলপ করার আগেই যদি তাদের জেনেটিক মিউটেশন থাকে, ব্রেস্টটা ফেলে দিয়ে বাইরের চামড়া নিপলটা সবটুকু রেখে দিয়ে ভিতরে নতুন করে ব্রেস্ট রিকনস্ট্রাকশন তৈরি করে দেওয়া যায়, তাহলে রিস্কটা কমে 5%-এ চলে আসবে। সে 50 থেকে 100% রিস্কটা কমে যদি 5%-এ চলে আসে রিস্ক, সেটা অবশ্যই আমি বলবো যে ভালো একটা ব্যাপার। তবে অনেকে যারা ড্রাস্টিক প্রসিজিওর, যেটা অপারেশন করতে রাজি না ক্যান্সার ডেভেলপ করার আগেই, যে সমস্ত পেশেন্টের জেনেটিক মিউটেশন আছে তাদেরকে আমরা যেটা করতে পারি, বছরে একটা করে এমআরআই ব্রেস্ট এবং ম্যামোগ্রাম, এটার মাধ্যমে ফলো আপ করতে পারি টু সি যে ব্রেস্টের মধ্যে কোনো চেঞ্জ আসে কিনা। আর যদি কোনো চেঞ্জ ধরা পড়ে তখন বায়োপসি করে কনফার্ম হলে ক্যান্সারের জন্য আমরা চিকিৎসা করতে পারি। কিন্তু কেউ কেউ আবার এভাবে, আধুনিক বিশ্বে এইভাবে মানুষ চিন্তা করে যে আমি যদি জানি যে আমার 80% চান্স আছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার, তাহলে আমি ব্রেস্টটা ফেলে নতুন ব্রেস্ট রিকনস্ট্রাকশন করে আমি কেন রিস্কটা মডিফাই করবো না। এটা একটা ব্যাপার। এই কোশ্চেনটা বাংলাদেশের মেয়েরাও করতে পারে এবং তারাও তাদের ইঠা এবং অ্যাবিলিটি সবকিছু মিলিয়ে তারাও এই ব্যাপারে ডিসাইড করতে পারে। কারণ দুনিয়াটা এখন অনেক ছোট হয়ে গেছে, বাইরের দুনিয়ার ট্রিটমেন্ট অপশন বাংলাদেশের মেয়েরাও কেন অ্যাভেল করতে পারবে না, আমি আমি সেই প্রশ্নটা রাখবো। আর পাশাপাশি এটাও বলবো যে যে আমরা যদি কেউ চাই যে আমরা জেনেটিক মিউটেশনের কারণে যে আমরা যে রিস্ক রিডিউসিং সার্জারি যেটা কথা আমরা বলেছি, তারা সেটা চাচ্ছে না, সিম্পলি স্ক্রিনিং এর মাধ্যমে, অ্যানুয়াল চেক আপের মাধ্যমে থেকেও আমরা ফলো আপ করতে পারি। সো অপশন রয়েছে বিভিন্ন রকমের। জি, অসংখ্য ধন্যবাদ। এবং এই বিষয়টা থেকে আসলে আমাদের টোটাল দেশের সিনারিটা চলে আসলো এবং চিকিৎসার বিষয়ে একটা বিষয় আপনি তো আসলে টোটালটাই বলে দিয়েছেন। আমাদের এখানে ডক্টর আবুল কালাম চৌধুরী, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন, সার্জারির একজন চিকিৎসক, এবং আমাদের ডক্টরস এন্ড মেডিসিনের লাইভে উনি আমরা যখন প্রয়োজন হয়, যখন আসলে সহযোগিতার প্রয়োজন, কালাম ভাই হচ্ছেন সানন্দের আজীবন যখন আমরা বলি, উনি একটা কমেন্টস করেছেন, আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? I can see, yes. Farid Ahmed is very much cooperative.
and plays great role in improving quality surgery in Bangladesh, especially breast cancer surgery. Convey my gratitude to him. So, থ্যাংক ইউ প্রফেসর কালামকে অসংখ্য ধন্যবাদ এনকারেজিং কমেন্টসের জন্য। হি ইজ ডুইং এ গ্রেট জব ইন বিএসএমএম অ্যাজ ওয়েল। বাংলাদেশের অনেকেই করছেন, বাট এটা তো একজনের কাজ না, এটা ইটস এ টিম ওয়ার্ক। এটা সবাই মিলেই আমরা এই উন্নতি বা ডেভেলপমেন্টে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। And he is definitely one of a bright surgeon who is contributing in Bangladesh. So I do welcome him as well. এবং ওনার বিষয়ে একটা কথা বলি, যেমন আমি এলাকার যে রোগীর ব্যাপারে যে বিষয়গুলো জানি, মানুষকে যখন আমরা কোনো কারণে কাউকে পাঠাই, উনি মানে কিভাবে যে সহযোগিতা করেন এটা বলার বাহিরে। এবং গরিব রোগী হলে তার কথাই নেই, মানে যে পরিমাণে সাহায্য সহযোগিতা করে যান। এবং আমাদের ডক্টরস এন্ড মেডিসিনের ফার্স্ট লাইফটা হচ্ছে উনাকে দিয়ে আসলে আমরা শুরু করেছিলাম, পরে উনিও এসেছেন, ভাবিও এসেছেন এখানে। শুভ, আপনি একটা ভালো কথা বলেছেন, আমি ছোট করে বলি। আমাদের শুধু মনে করি যে আমরা পাশ করে বই পড়ে ডাক্তার হয়ে গেলে হইলো, বাট দ্যাটস নট গুড এনাফ। প্রথমে আমাদেরকে একটা ভালো মানুষ হতে হবে। উই নিড টু বি এ গুড হিউম্যান বিং। এবং অপরের দুঃখে এমপ্যাথি বা সমব্যথী, এই জিনিসগুলো রুগীদেরকে আমরা ঠিক মতো আমরা সময়ও দেই না অনেকে। আমাদের উচিত এই জিনিসগুলো, এই যে মানবিক গুণাবলীগুলো বিকশিত করা, যাতে আমরা রুগীদের সাথে বেটার কমিউনিকেট করতে পারি অ্যান্ড ম্যানেজ দেয়ার প্রবলেম ওয়েল। সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং প্রফেসর কালাম উনি যেটা করছেন এটা রিয়েলি কমেন্ডেবল, যেটা বলছিলেন আপনি। এখানে আজাদ আলী হচ্ছে একজন ডেন্টিস্ট, উনি সিলেট থেকে একটা কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম, ব্রেস্ট টিউমার কি কারণে হতে পারে বা কোন বয়সে হতে পারে, দয়া করে বলবেন স্যার। ওয়ালাইকুম সালাম আজাদ আলী সাহেব, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। ব্রেস্ট টিউমার হওয়ার কারণ আমরা আসলে জানি না ঠিক এক্স্যাক্টলি কি কারণে হয়, তবে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো ব্রেস্ট ক্যান্সার তৈরি করতে স্টিমুলেট করে বা সহায়তা করে। যেরকম জাস্ট সামওয়ান এজ এ ফিমেল, মেয়ে হলে যে ওদের ওভারি রয়েছে, ওভারি থেকে যে হরমোন বেরোচ্ছে ইস্ট্রোজেন, 84% ব্রেস্ট ক্যান্সার কিন্তু ইস্ট্রোজেন রিলেটেড। তার মানে আবার ঘুরিয়ে বলি, 100টা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে যদি লাইন আপ করানো হয়, একটা কিন্তু ছেলেও পাওয়া যাবে, কিন্তু 99 হচ্ছে ফিমেল। সো এটা গেল একটা। এরপরে কারো যদি পিরিয়ডটা আর্লি হয় অথবা মেনোপজটা লেট হয়, তার মানে ওভারি থেকে যে হরমোনটা বেরোচ্ছে ইস্ট্রোজেন, হরমোনের লোডটা বেড়ে গেল, ব্রেস্ট টিস্যুর উপর একটা ইনফ্লুয়েন্স, এটা একটা। তারপরে কেউ যদি কন্ট্রাসেপটিভ পিল বেশি খায়, জন্ম নিয়ন্ত্রণ বড়ি, অথবা মেনোপজের পরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি খায়, তাহলে ধরে নেন যে ব্রেস্টের মধ্যে হরমোনের লোডটা আরো বেড়ে গেল এবং বেড়ে যাওয়ার পর স্টিমুলেশনটা আরো বেড়ে গেল, সো রিস্ক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এগুলো ভাবতে হবে যে কেউ বাচ্চা নিচ্ছে 32 বছরের পরে বা লেট প্রেগনেন্সি, অথবা ব্রেস্ট ফিডিং করালো না, অথবা উন্নত বিশ্বে যেটা বেশি কমনলি দেখা যায় যে স্মোক করে বা অনেক বেশি অ্যালকোহল ইনটেক করে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই কম, রেয়ার বলা যায়। তারপরে ল্যাক অফ এক্সারসাইজ অ্যাক্টিভিটি, যেটা বাংলাদেশে বেশ কমন, এবং এই কারণে যে ওবেসিটি ডেভেলপ করে। মেনোপজের পরে ওভারি থেকে তো আর ইস্ট্রোজেন বেরোচ্ছে না, তখন কি হয়, বডি ফ্যাট সেল থেকে সেই ইস্ট্রোজেন গুলো তৈরি হয়। তার মানে হচ্ছে এই ইস্ট্রোজেন, এই হরমোনগুলো বডিতে যত বেশি হবে রিস্ক তত বেড়ে গেল। তবে জেনেটিক মিউটেশন রিলেটেড ক্যান্সার, যেটা 5 থেকে 7% আমি বলেছি যে এরকম রিস্ক রয়েছে, এর বাইরে পপুলেশন রিস্ক হিসেবে চিন্তা করলে এজ একটা ফ্যাক্টর। যত ওল্ড এজ বেশি হবে তাদের লাইফ টাইম রিস্ক বেড়ে যাচ্ছে। এই জন্য ব্রেস্ট ক্যান্সার স্ট্যাটিস্টিক চিন্তা করলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি ইল্ডারলি পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার হয়। তবে আমি যেটা বলেছি যে ইয়াং এজ কিন্তু ইমিউন না। আজকাল আমরা যেটা বাংলাদেশেও দেখতে পাচ্ছি যে প্রচুর ইয়াং মেয়েদেরও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমি শর্টকাট যেটা বলা হয় যে ব্রেস্ট ক্যান্সার কেন হয়, সরাসরি ডাইরেক্টলি না বলতে পারলে যে অনেকগুলো কারণগুলো আমি ব্যাখ্যা করেছি, যে এই জিনিসগুলো কিছু আছে মডিফাইং চেঞ্জ, মানে আমরা নিজেরা আমাদের লাইফ স্টাইল মডিফাই করে পরিবর্তন করে এই রিস্কটা কমাতে পারি। হ্যাঁ, যেরকম কন্ট্রাসেপটিভ পিলটা আমরা কম খেতে পারি, অথবা এক্সারসাইজ রেগুলার করা, বডি ওয়েটটা কন্ট্রোল রাখা, 32 বছর আগে যদি বাচ্চা নিয়ে তারপর ব্রেস্ট ফিডিং করানো হয়, এই জিনিসগুলো আমরা যদি মেনটেন করি তাহলে কিন্তু রিস্ক কমে যাচ্ছে। কিন্তু জেনেটিক রিস্ক যেটা, এটা তো ইউ ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। এটা যদি ফ্যামিলিতে, অনেক ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে ব্রেস্ট ক্যান্সারে, এবং তাদের যদি জেনেটিক মিউটেশনটা ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করা যায়, এটাকে তো মডিফাই করার কিছু নাই। তো এটাকে তখন ওই যে আইদার রেগুলার ফলো আপ অথবা রিস্ক রিডিউসিং সার্জারি, সেগুলোর মাধ্যমে কন্ট্রোল করা যেতে পারে।
ধন্যবাদ। আমাদের এখানে জি ধন্যবাদ। আমার এখানে আরো কয়েকজন কমেন্টস করেছেন। ধন্যবাদ স্যারকে দেশের জন্য কন্ট্রিবিউট করার জন্য। এটা বলছেন আলী নাফিসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাসির উদ্দিন, উনি ভিয়েতনাম থেকে আসলে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, উনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে সজীব আনোয়ার যে পিএস একটা প্রশ্ন করেছেন, বলছেন আমার বড় বোনের জন্য সিলেট থেকে আমরা কিভাবে এবং কোন ডক্টরের চিকিৎসা নিলে ভালো হবে। এখন আপনি দুইটা বিষয় যদি এখানে উল্লেখ করেন, প্রথমত আপনি কখন দেশে আসবেন, এখানে আরেকজনের একটা প্রশ্ন আছে, যদি আমরা এখানে একটা প্রশ্ন নই, একজন অলরেডি লিখেছেন স্যার হোয়েন উইল ইউ বি কামিং টু বাংলাদেশ টু কনসাল্ট পেশেন্ট। দুইটা প্রশ্ন একসাথে। ধন্যবাদ আলী নাফিসা, আজাদ আলী, সজীব, আনসার সাহেব, সবাইকে ধন্যবাদ ফর জয়েনিং ইন। ইনফ্যাক্ট আলী নাফিসা ইংল্যান্ডে 4 বার আমার এখানে এসে ট্রেনিং নিয়ে গেছে, and she is one of the brightest surgeon, currently ঢাকায় প্র্যাকটিস করছে। আমরা যেটা করেছি, আমরা একটা টিম তৈরি করেছি এবং এই টিমের মধ্যে আমি রয়েছি, আলী নাফিসা রয়েছে, সামান্তা সুপ্তি ওর মেডিকেল অফিসার এরা রয়েছে, এবং এর সাথে আমাদের অনকোলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, পুরো আমরা একটা টিমটা তৈরি করেছি। উদ্দেশ্যটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে ক্যান্সার ম্যানেজ করা, যেটা আমরা বাইরের দুনিয়াতে করি। এবং আমরা যেটা করছি যে ব্রেস্ট ইউনিট, যেটা যে কনসেপ্ট ইংল্যান্ডে রয়েছে সেটা। আমি আলী নাফিসা আরেকটা কমেন্টস করেছেন, আপনার জন্য আলোচনাটা কন্টিনিউ করা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হবে। উনি আলী নাফিসা লিখেন, স্যার আসসালামু আলাইকুম, আপনার কথা বলছেন, আমি স্যারের তত্ত্বাবধানে 4 বার ইউকেতে ট্রেনিং করেছি এবং 2 বছর ধরে তার সাথে আছি। স্যারই বাংলাদেশের প্রোটোকল অনুযায়ী ক্যান্সার চিকিৎসায় আমাদের শিখিয়েছেন এবং বাংলাদেশে সেটা এস্টাবলিশ করেছেন, যা বাংলাদেশে আগে কখনো কেউ করেন নাই। আমরা আসলে কৃতজ্ঞ, আপনি এত বড় একটা কাজ বাংলাদেশে আপনি ইন্ট্রোডিউস করেছেন এবং আজকে আপনি ডক্টরস এন্ড মেডিসিনের মাধ্যমে অন্যদেরকে আরো জানার সুযোগ করে দিয়েছেন। সিলেট ডক্টরস এন্ড মেডিসিন আপনার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ শুভ। নাফিসাকে ধন্যবাদ এই বলার জন্য। আমি যেটা বলতে চাচ্ছি, ইটস নট অনলি মি, ইটস এ টিম ওয়ার্ক। এটা সবাই মিলে আমাদের যার যার সাধ্যমতো চেষ্টা করতে হবে যাতে দেশের মানুষের বেনিফিট হয়। আমার মতে কেন বাংলাদেশের মেয়েরা কষ্ট করে দেশের বাইরে যে চিকিৎসা নিবে, আমরা বরঞ্চ দেশে যাব এবং তাদেরকে সেই সেবাটা দিব। এবং আমরা কেন, আমাদের মতো বাংলাদেশে এরকম শত শত সার্জন তৈরি হবে যারা দেশের প্রত্যন্ত সব জায়গায় ছড়িয়ে যাবে, শুধু ঢাকা কেন, ঢাকার বাইরে সব জায়গায় ছড়িয়ে যাবে এবং ব্রেস্ট ক্যান্সারের আধুনিক চিকিৎসাটা তারা দিতে পারবে। এই প্রচেষ্টা আমাদের সবার আমাদের জারি থাকা উচিত এবং আমরা ইনশাল্লাহ এটা করব। আর আমি গত বছর 10 বার এসেছি বাংলাদেশে। আমার ইউকে তেও আমার চাকরি আছে, আমার এখানে পেশেন্ট কমিটমেন্ট আছে, এর মধ্যেও আমি আনপেইড লিভ নিয়ে বাংলাদেশে এসেছি। বিভিন্ন সময় লাইফ সার্জারি ওয়ার্কশপ করেছি, কনফারেন্স অ্যাটেন্ড করেছি। এর পাশাপাশি কিছু ক্লিনিক্যাল সার্ভিস, যেটি কমপ্লেক্স পেশেন্ট, সেগুলোকে আমি দেখেছি এবং সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করেছি। এবং আমি আগে যেটা বলেছি, সে টিম ওয়ার্ক। কারণ ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে সবকিছু করা সম্ভব না। একটা টিম তৈরি করলে হয় কি, বেস্ট আউটকাম, যেটা পেশেন্টের জন্য বেস্ট ট্রিটমেন্ট প্ল্যান, বেস্ট ট্রিটমেন্ট আউটকাম, সেটা আমরা নিশ্চিত করতে পারি, যেটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। এই কনসেপ্টগুলো আমি চাচ্ছি বাংলাদেশে আরো অনেক বেশি ছড়ায় দেওয়ার জন্য। আমি ব্রেস্ট ক্যান্সারের বেশ কিছু ট্রিটমেন্ট, যেটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, মানে গোটা ব্রেস্ট না ফেলে ক্যান্সারটাকে সাফল্যের সাথে সরানো একটা ওয়্যারের মাধ্যমে, এই টেকনোলজিগুলিকে আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি এবং যাদেরকে আমি ট্রেনিং দিয়েছি তারা এখন বিভিন্ন হাসপাতালে তারা নিজেরা এগুলো করছে। এটা দেশের মানুষের জন্য একটা বিরাট একটা সাফল্যের ব্যাপার যে তারা সেই আধুনিক চিকিৎসাটা পাচ্ছে। বাট ইটস নট গুড এনাফ। আমরা চাচ্ছি এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসাটা, যাতে দেশের মানুষের উপকার হয়। ধন্যবাদ শুভ। আচ্ছা, এখানে আমরা যদি আরেকটা বিষয়, এই বিষয়টা কি একটু বলবো, আমরা এই প্রশ্নটা স্ক্রিনে আবার আমি দিয়েছি যে উনি উনার বোনের জন্য বলছেন যে সিলেটে কিভাবে চিকিৎসা নেবেন, এই চিকিৎসাটা আদৌ সিলেটে আছে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি ঢাকাতে কখন আসবেন, একজন একটা প্রশ্ন করেছেন, তাহলে আমরা উনাকে এই বিষয়টা সাজেস্ট করতে পারি ভালো ট্রিটমেন্টের জন্য, যেহেতু আপনি এই বিষয়টা নিয়ে কাজ করছেন, আপনার কাছে আসতে। আচ্ছা, থ্যাংক ইউ সজীব। সরি, আমি আনসারটা আগে দেওয়া উচিত ছিল। আমি জানি বাংলাদেশের সব জায়গাতেই সার্জন অ্যাভেলেবল আছে এবং যারা যে সমস্ত সার্জন যাদের স্পেশালিস্ট ইন্টারেস্ট আছে ব্রেস্ট সার্জারিতে, শুধু তার কাছে আমি বলবো, সজীবকে রিকোয়েস্ট করবো তার সিস্টারকে নিয়ে যাওয়ার জন্য। আমার তো ডিটেলসটা জানা নেই যে ওনার কি সমস্যাটা হয়েছে, বাট উই ক্যান ফাইন্ড আউট লেটার অন অ্যান্ড উই ক্যান ট্রাই হেল্প হিম অ্যান্ড হেল্প হার অ্যাজ ওয়েল। কিন্তু বাংলাদেশেও সার্জন রয়েছে। আমি বলবো যে সিলেটে যারা ব্রেস্ট সার্জারিতে ইন্টারেস্ট রয়েছে বা ব্রেস্ট সার্জারি করেন, অথবা জেনারেল সার্জন যাদের ব্রেস্ট সার্জারিতে এক্সপার্টিস আছে, তাদের কাছে উনি নিয়ে যেতে পারেন।
যদি ওরকম জরুরি কিছু থেকে থাকে, কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিসের ব্যাপার আছে। আর কামিং ব্যাক টু মি, আমি যেটা বলেছি গত বছর আমি 10 বার এসেছি বাংলাদেশে, এবার আমার ছিল, আমি লাস্টে বাংলাদেশ থেকে এসেছি মিড মার্চে, আর আমার এই মাসে আসার কথা ছিল, কিন্তু করোনার কারণে সমস্ত ফ্লাইট ক্যান্সেল। তবে আমি আশাবাদী আমি জুলাই মাসে ইনশাল্লাহ বাংলাদেশ আসতে পারবো, এবং তারপরে যদি দেশের পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তাহলে আমি চেষ্টা করব অন্তত প্রতি মাসে একবার করে এসে দেশের যারা আমার কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা চাবেন, কোনো ধরনের সার্ভিস নিতে চাবেন, আই উইল ডু মাই লেভেল বেস্ট। কিন্তু আমি যেটা বলেছি যে বাংলাদেশে আমাদের যে টিমটা রয়েছে, যে ডেভেলপ টিম, আমরা ইভেন টেলিফোনের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা কনসাল্ট করে তারপর তাদেরকে অ্যাডভাইস দেই। দেশে যেরকম আমার সাথে কাজ করছে আলিন অফিসে গত 2 বছর ধরে, ও তো আছেই। তাছাড়া আমার আরো বাংলাদেশে আরো অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি কাজ করছে, এবং তাদের কথা বাদ দিয়ে বাংলাদেশে এমনিও অনেক সিনিয়র সার্জন আছেন, সব জায়গায় কাজ করছেন, তাদের প্রত্যেকের ভালো অ্যাবিলিটি আছে আধুনিক চিকিৎসা দেওয়ার। শুধু সঠিক জায়গায় সঠিক পার্সনটাকে খুঁজে পেতে হবে। তো আমি যেটা বলবো যে ব্রেস্ট ডিজিজ বা ব্রেস্টের কোনো সমস্যা, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই। যত লজ্জা পাবেন, ওই যেটা বাংলায় বলে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। সুতরাং শুরুতেই যদি এটার চিকিৎসকের শরণাপন্ন হন, অবশ্যই খুব অল্প চিকিৎসা বা অল্প ট্রিটমেন্ট অপশনের মাধ্যমে জিনিসটাকে ম্যানেজ করা যাবে। এবং আমি বলবো যে আপনার যদি হার্টের প্রবলেম হয়, আপনি হার্টের ডাক্তারের কাছে যাবেন, আপনি নিশ্চয়ই অর্থোপেডিক হাড্ডির ডাক্তারের কাছে যাবেন না, বা ব্রেইনের প্রবলেম হলে নিউরো সার্জনের কাছে যাবেন, নিশ্চয়ই সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন না। সুতরাং প্রত্যেকের একটা স্পেশালিটি আছে, যাদের এক্সপার্টিস আছে সেখানে যাওয়া উচিত। এবং আমি বলবো যাদের ব্রেস্টের যদি কোনো প্রবলেম থাকে, দয়া করে অন্য কোনো স্পেশালিস্টের কাছে না যেয়ে সার্জন যাদের ব্রেস্টের উপর ইন্টারেস্ট আছে তাদের কাছে যাবেন। ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন, আপনার কথার সূত্র ধরে আমি একটা প্রশ্ন এখানে অ্যাড করব। তার আগে আমাদের এখানে বেশ কিছু কমেন্টস আছে, আমরা যে কমেন্টস গুলো একটু নেই। সাজেদুর রহমান সাজেদ বলছেন উনি একজন ভালো ডক্টর, স্যারের জন্য দোয়া রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি লাইক শেয়ার করবেন। আমাদের এখানে মোহাম্মদ আলমগীর বলছেন মে আল্লাহ হেল্প আওয়ার কমিউনিটি। তারপরে ওখানে হচ্ছে সাজেদুর রহমান সাজেদ আরেকটা কমেন্টস করেছেন। সামান্তা মেহরিন বলছেন আমি স্যারের টিমে কাজ করছি, থ্যাংক ইউ স্যার ফর ট্রেনিং মি ইন এ ব্রেস্ট ডিজিজ ম্যানেজমেন্ট এন্ড সার্জারি। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি আপনার স্যারের অনুষ্ঠানটা দেখছেন, এটা অসংখ্য ভালো। এবং আমি আরো 2-3টা কমেন্টসে যাওয়ার আগে কিছু বিষয় আমি একটু বলে নেই। কারণটা হচ্ছে আমরা অনুষ্ঠানের শুরুতে আপনার সাথে আলোচনা করছিলাম, আসলে মানুষ লজ্জা পান। আপনি অবাক হবেন, আমাদের এই লাইভটি অসংখ্য শেয়ার হয়ে গিয়েছে, কিন্তু আমরা অন্য সময় কি দেখি, অন্য সময় কমেন্টস এর পরিমাণ বেশি দেখি। তো পাবলিক, আমাদের দেশের মানুষের আসলে সচেতনতা প্রয়োজন। আমরা কমেন্টস আশা করি, আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং জানাবেন। এখানে ফেরদৌসী পারভিন নামে একজন একটা কমেন্টস করেছেন, দেখছি। উনি বলছেন স্যার আসসালামু আলাইকুম, আই এম ইওর পেশেন্ট। ফেরদৌসী পারভিন। ওয়ালাইকুম সালাম ফেরদৌস পারভিন, থ্যাঙ্কস ফর জয়নিং আস। তানবীর তায়েব বলছেন অনেক ধন্যবাদ ডক্টর ফরিদ ভাই সুন্দর আলোচনার জন্য। আচ্ছা, এখন আমি আপনাকে ধন্যবাদ। আমি একটু জানতে চাইবো, যেমন আপনি তো যেহেতু ইংল্যান্ডে আপনি অনেকদিন থেকে কি করছেন, আপনি চিকিৎসা করছেন এবং বাংলাদেশের সাথেও আপনি জড়িত, যেহেতু আপনি প্রতি বছরই বাংলাদেশে আসছেন চিকিৎসা দিচ্ছেন। আমাদের এই ফার্স্ট ওয়ার্ল্ড, এটা ইংল্যান্ডে তো অবশ্যই ভালো হবে, এই দুইটা দেশের মধ্যে পার্থক্য করলে আপনি মানে কি পার্থক্যটা কি লেভেল পর্যন্ত আপনি দেখতে পান একজন চিকিৎসক হিসাবে, একজন সার্জন হিসাবে? ধন্যবাদ শুভ। পার্থক্য তো রয়েছেই, উন্নত বিশ্বের সাথে তো একটু পার্থক্য থাকবে, তবে বাংলাদেশও ডেভেলপ করছে গ্রাজুয়ালি। আমি এটুকু সংক্ষেপে বলি যে পাবলিক অ্যাওয়ারনেস এটা এই দেশে অনেক বেশি, এটার কারণও আছে। আপনি কি ধরে নেন যে আজ থেকে 30-35 বছর আগে ব্রিটেনে বা ইংল্যান্ডেও এখন যেরকম বাংলাদেশে যেরকম দেখতে পাচ্ছেন যে অনেক পেশেন্ট দেরি করে আসে, এটাকে বলে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার। তো এটা কিন্তু ইংল্যান্ডেও এককালে ছিল। তারপরে ন্যাশনালি ব্রেস্ট স্ক্রিনিং চালু হলো, যেটা হচ্ছে একটা সার্টেন এজ গ্রুপের মধ্যে সবাইকে 2-3 বছর পর পর ম্যামোগ্রামের জন্য ইনভাইট করতো, পপুলেশনের সবাইকে। সেই ম্যামোগ্রামের মাধ্যমে যদি কোনো ধরনের ছোটখাটো পরিবর্তন পাওয়া যায়, পরে আল্ট্রাসাউন্ড বায়োপসি করে তারপরে ব্রেস্ট সার্জনের কাছে রেফার করা হয়, তার সার্জনরা তাদেরকে ম্যানেজ করা হয় এবং এটা অঙ্কোলজি অন্যান্য যাদের চিকিৎসা দরকার সেগুলো করা হয়। এখন এটা চালু হওয়ার পরে কি হলো, ইংল্যান্ডে
এখন আমরা অ্যাডভান্স ক্যান্সার, যেটা ওই যে দেরি করে বড় বড় চাকা বা অনেক দেরি করে যে ক্যান্সারটা ছড়ায় যায়, সেগুলো আমরা খুব কম খুঁজে পাই। এটার বেনিফিটটা হচ্ছে যে ন্যাশনাল ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামটা চালু করা হয়েছে বলে, এবং এটার কারণে যে ওদের যে বেটার অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে। আর এডুকেশনের একটা ব্যাপার আছে, যত বেশি এডুকেটেড পপুলেশন হবে তত বেশি নিজেদের বডির ব্যাপারে তারা হেলথ কনসিয়াস, বডি কনসিয়াস হবে। এবং এই কারণে শরীরের মধ্যে স্পেশালি ব্রেস্টে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তারা সাথে সাথেই জেনারেল প্র্যাকটিশনার বা জিপির কাছে চলে যায়, এবং জিপিরা সেটা রেফার করে ব্রেস্ট সার্জন বা আমাদের কাছে। ব্রেস্ট ইউনিটে, যে ইংল্যান্ডে প্রায় 135-140টার মতো ব্রেস্ট ইউনিট রয়েছে, এবং এই ইউনিটে ওদের রেফার করে, এবং সেখানে আমরা আমাদের নিজস্ব যে পপুলেশন এরিয়া আছে সেই রেফারগুলোকে আমরা দেখে অ্যাকর্ডিংলি ম্যানেজ করি। সো পাবলিক অ্যাওয়ারনেসটা অনেক বেশি রয়েছে, এটার সঙ্গত কারণটা আমি খুলে বললাম। আর বাংলাদেশেও আমরা এই অ্যাওয়ারনেসটা দেখতে পাচ্ছি, এবং এই কারণে আমরা বাংলাদেশে একটা ব্রেস্ট ইউনিট চালু করেছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু পেশেন্টের অন্য কোনো সিমটমের জন্য নিয়ে এসছে, পরে ইনভেস্টিগেশন করে আমরা ক্যান্সার পেয়ে যাচ্ছি, যেটাকে বলে অপরচুনিস্টিক স্ক্রিনিং। বা অনেকে আসছে শুধু স্ক্রিনিং করার জন্য। আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে 35 থেকে 40 বছরের মধ্যে প্রতিটা মেয়ের উচিত বছরে 2 বছর পর পর একবার হলো ম্যামোগ্রাম করার জন্য, যাতে করে কোনো সমস্যা খুব ছোট থাকতেই ধরা পড়ে এবং সেটাকে খুব ছোট অবস্থাতেই ম্যানেজ করে ফেলা যায়। আর আমরা যদি নিজেদের প্রতি সচেতন না হই, বা ছোটখাটো চাকা রয়েছে সেটাকে আমরা ইগনোর করি, অবহেলা করি, সেটা আস্তে আস্তে বড় হতে থাকবে, শরীরের সব জায়গায় ছড়া যাবে, তখন তো এটার কোনো সঠিক চিকিৎসা বা সাফল্যজনক চিকিৎসা থাকবে না, যেটাকে আমরা সম্পূর্ণ কিউর করা বলে, যাকে বলি সম্পূর্ণ নিরাময় করার মতো অবস্থায় থাকে না। সুতরাং সময়ের 1 অসময়ের 10 কথাটা আমি আগে একবার বলেছি, আবারও বললাম। মানেটা হচ্ছে যে যদি ছোট থাকতে একটা সমস্যাটাকে সমাধান করা যায়, সেটা সবার জন্য মঙ্গল। আশা করছি সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আছেন, আমাদের ডক্টর মহোদয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলছেন এবং বারবার সচেতনতার কথা বলছেন, সময়ের 1 ফল আর সময়ের 10 ফলের কথা বলছেন। আসলে এটা সত্য। আসলে আমরা চেষ্টা করব এই বিষয়টা যত তাড়াতাড়ি, যদি এরকম কোনো লক্ষণ হয়, আমরা যাতে করি। আমাদের এখানে হচ্ছে আরেকটা কমেন্টস আসছে, ফেরদৌসী পারভিন, উনি কিছুক্ষণ আগে একটা কমেন্টস করেছিলেন আপনার পেশেন্ট, এবং উনি এখন একটা বিষয় লিখেছেন, স্যার হোপ ইউ ওয়েল, ইউ আর ওয়েল, আই এম ওয়েল বাট আই হ্যাভ পেইন। আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? Yes, I can see. ফেরদৌস পারভিন লিখেছে যে ওর বাঁ হাতে ব্যথা হচ্ছে একটু, আর ও জানতে চাচ্ছিল যে ব্যথাটা ওর বগলের নিচে, যেটা আমরা অ্যাক্সিলা বলি, ওখানে একটু ব্যথা হচ্ছে, এবং হাতের এইখানে কিছু ব্যথা হচ্ছে, আর ওই হাতটা মুভ করার সময় একটু ব্যথা হচ্ছে। তো এটার সলিউশনটা জানতে চাচ্ছে। তো আমি বলবো যে যে কোনো ব্রেস্ট সার্জারিতে ব্রেস্টে এবং বগলের নিচে যে স্কার হয় অপারেশনের পরে, সেই স্কারটার কারণে অনেক সময় আমরা নিজের অনেক বেশি ফিজিও বা এক্সারসাইজ করি না। সেই এক্সারসাইজ বা মুভমেন্টটা কম হওয়ার কারণে অনেক সময় একটু এই পেইনটা বেশি হয়, বা রেঞ্জ অফ শোল্ডার মুভমেন্টের রেঞ্জটা কমে যায়, এবং বগলের নিচে অপারেশন করলে কারো কারো ক্ষেত্রে ব্যথা অনেকদিন থাকতে পারে, এবং এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে। আর এর পাশাপাশি যদি কেউ রেডিওথেরাপি পায়, তখন ব্রেস্ট, এটারও সার্জারি আর রেডিওথেরাপির কম্বিনেশন ইফেক্ট হিসেবে কেউ কেউ ব্রেস্টে এবং বগলের নিচে এই সিমটমটা ব্যাখ্যা করতে পারে। তারপর আমি বলবো যে এই সমস্যাটা যদি কন্টিনিউ করে, আমি অথবা আমাদের টিমের জালিন, আফিসা, সামান্তা, শক্তি, ওরা রয়েছে, যে কেউ এটা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, উই ক্যান হ্যাভ এ লুক অ্যাট ইট। তবে এই মুহূর্তে বলবো যে করোনা সিচুয়েশনে যদি সম্ভব হয়, সিম্পল প্যারাসিটামল 2টো ট্যাবলেট 4 বেলা 6 ঘন্টা পর পর খেতে পারেন 5-7 দিনের জন্য, খেয়ে দেখেন কি হয়। আর একটু ফিজিওথেরাপি, যেটা নর্মাল যে রেঞ্জ অফ মুভমেন্ট, শোল্ডার জয়েন্ট অ্যাক্টিভিটি, এই এক্সারসাইজগুলো যদি একটু ফলো করেন, এটা আপনি ইউটিউবে বিভিন্ন এক্সারসাইজের দেওয়া থাকবে, ওগুলো দেখেও যদি একটু ফলো করেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। আর আমি ইনশাল্লাহ জুলাই মাসে আসবো, হোপফুলি যদি এভরিথিং গোজ ওয়েল। দরকার হলে আপনাকে আমি দেখবো, আপনি টেনশন করেন না। থ্যাংক ইউ। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। সাজেদুর রহমান সাজেদ একজন বলছেন স্যার অনলাইনে কি চিকিৎসা দেন কিনা, উনি এটা জানতে চাচ্ছেন। সাজেদ, অনলাইনে তো চিকিৎসা দেওয়াটা মুশকিল, তবে অ্যাডভাইস দেওয়া যায়। আমি অনেকেই আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে। আমি আমার সাধ্যমতো, আমার কাজের ব্যস্ত জীবনের, ব্রিটেনেও তো প্রচুর কাজের চাপ, তারপর আমি চেষ্টা করি সাধ্যমতো যতটুকু সম্ভব হয় উত্তর দেওয়ার। আজকে আমি 3-4 জনের সাথে বাংলাদেশ আমার সাথে যোগাযোগ করেছে, তাদেরকে আমি উপদেশ দিয়েছি, এটুকু আমি করতে পারি। কিন্তু চিকিৎসা বলতে যেটা বলা হয় যে
আমি নিশ্চয়ই অনলাইনে তো আর সার্জারি করা সম্ভব না, অথবা অন্যান্য ট্রিটমেন্ট করা সম্ভব না, তবে উপদেশ আমি ডেফিনেটলি আমি দিতে পারবো। আচ্ছা, আমরা বেশ কিছু কমেন্টস আসছে। কমেন্টসে যাওয়ার আগে আমরা আসলে ডক্টরস এন্ড মেডিসিনটা কোন উদ্দেশ্যে করা, যেহেতু অনেকেই আমাদের সাথে অনলাইনে আছেন বা অনেক শেয়ার হয়েছে, আমি আসলে এই বিষয়টা আপনার অনুমতি নিয়ে আমি একটু বলতে চাই। আমরা 6 বছর আগে আমরা যখন স্টুডেন্ট লাইফে যখন সিলেটে থাকতাম, আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, আমরা চেষ্টা করতাম এলাকা থেকে যারা গরিব রোগী আসে বা যারা ডাক্তার দেখাতে আসে তাদেরকে আসলে সহযোগিতা করার জন্য। তখন আমরা অনেকেই চাকরি নিয়ে যখন ঢাকায় চলে আসতাম 10 বছর আগে, তখন আসার পরে চিন্তা করলাম আমরা যাদেরকে হেল্প করতাম বা গ্রামের যে গরিব লোকগুলো আসে তাদেরকে আসলে এই ইনফরমেশন গুলো কে দিবে ডাক্তারের। তখন আমরা একটা ফেসবুক পেজ শুরু করি 6 বছর আগে। আমরা ঢাকা এবং চিটাগাংয়ের ডক্টরস এর ইনফরমেশন আমরা আপ করা শুরু করি। 1 বছর পরে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে এটা একটা ওয়েবসাইট করা যায় কিনা। তখন আমরা একটা ওয়েবসাইট শুরু করলাম এবং এখানে দেশের স্বনামধন্য চিকিৎসক যারা নিয়মিত লিখেন উনারা কন্টিনিউ আমাদের এখানে লেখেন এবং মাশাআল্লাহ আমাদের ওয়েবসাইটে অনেক ট্রাফিক হয় বাংলাদেশের অন্য যে কোনো মেডিকেল রিলেটেড ওয়েবসাইটের তুলনায়। আর যখন করোনাকালীন সময় আসলো তখন চিন্তা করলাম আসলে আমরা তো মানুষকে যেহেতু সহযোগিতা করেই যাচ্ছি, আমরা যদি আপনাদের মতো চিকিৎসক যারা মানুষের দুর্দিনে দুঃখে আপনারা এগিয়ে আসেন, আপনাদের সহযোগিতা নিয়ে এই বিষয়গুলো কিভাবে আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, এই চিন্তা ভাবনা থেকে আসলে আমাদের ডক্টরস এন্ড মেডিসিনের এই যে আমরা লাইভ গুলো করছি এই লাইভ গুলো করা। ধন্যবাদ শুভ। আই হ্যাভ টু সে যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা অনেক মহৎ উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবাটা অনলাইনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি যে প্রচেষ্টা, এটা ডেফিনেটলি কমেন্ডেবল। এবং আমি বলবো ইউ আর ডুইং এ গ্রেট জব, ইউ কিপ ইট আপ, এবং এতে দেশের মানুষের অনেক উপকার হবে এবং আপনি অনেকের কাছে দোয়া পাবেন এবং আপনি ভালো থাকবেন। সো কিপ ডুইং দ্য গুড ওয়ার্ক. So I welcome Doctors and Medicines for their hard work and contribution for developing healthcare and in Bangladesh. Thank you. জি, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাসনাতুল ফেরদৌসি সুক্তি উনি বলছে থ্যাংক ইউ স্যার, গ্রেটফুল টু বি এ টিম মেম্বার অফ ইউর টিম স্যার। এখানে আরেকজন একটা কমেন্ট, ওয়েলকাম সুক্তি। হ্যাঁ, আচ্ছা আমি একটা দেখতে পাচ্ছি শুভ আজাদ আলী সাহেব লিখেছেন যে আমাদের এখানে ব্রেস্ট ক্যান্সার রোগীকে কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি আগে বা কারো কারো ক্ষেত্রে রেডিওথেরাপি আগে করে, আসলে সঠিক পদ্ধতিটা কি? আপনি যদি অনুমতি দেন আমি এই প্রশ্নের উত্তরটা দিব। প্লিজ প্লিজ, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। আজাদ আলী সাহেব খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এটুকু আমাদের বুঝতে হবে যে ক্যান্সারের টিউমার বায়োলজি, কোনো কোনো ক্যান্সার খুব অ্যাগ্রেসিভ টাইপের হয়, কোনো কোনো ক্যান্সার অত বেশি অ্যাগ্রেসিভ হয় না। তো এটা জানার জন্য আমরা এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশনের পরে ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ডের পরে কোর বায়োপসির মাধ্যমে আমরা ক্যান্সারের প্রকৃতিটা জানতে পারি। এটা কি টাইপের ক্যান্সার, এটা কি খুব বেশি অ্যাগ্রেসিভ না অ্যাগ্রেসিভ কম, অথবা এটা ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, মানে এটা ইস্ট্রোজেনের মাধ্যমে স্টিমুলেটেড হয়ে ক্যান্সারটা হয়েছে কিনা, অথবা পার্টিকুলার প্রোটিন, এটাকে বলা HER2, এটা কি প্রেজেন্ট কিনা। এই ইনফরমেশন গুলো যে কোনো ট্রিটমেন্ট দেওয়ার আগে হাতে থাকাটা জরুরি। তার মানে হচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় যেটা করা হয়, যেটাকে আমি সঠিক পদ্ধতি বলবো না, যে ছোট্ট একটা সুই দিয়ে এফএনএসি করে ফেলা প্রথমেই, ইটস এ মেজর ডিজাস্টার। প্রথমেই উচিত একটা এক্সামিনেশনের পরে ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড এবং এরপরে কোর বায়োপসি, লোকাল অ্যানেস্থেসিতে বড় সুই দিয়ে বায়োপসি করে টিস্যুতে বের করা হয়। ওতে যে আপনি ডায়াগনোসিসটা আপনি সঠিক জানতে পারবেন, সমস্ত ইনফরমেশন গুলো জানতে পারবেন। এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে কোনো কোনো পেশেন্টকে আগে কিমোথেরাপি দেওয়া হয়। তাতে হয় কি, ক্যান্সারটা যদি অনেক বড় থাকে সেটা ছোট হয়ে যায়, অনেক সময় ছোট হয়ে নাইও হয়ে যায়। তখন আমরা অলরেডি বাংলাদেশ 2.5 বছর ধরে এই যে টেকনিকটা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করেছি, যে একটা মার্কার ক্লিপ দিয়ে রাখবো, যেরকম অ্যাপেলের মধ্যে যে সিটটা থাকে ওরকম, ওটা দিয়ে রাখবো, তারপর কিমোটা চালু হয়ে গেল। কেমোথেরাপি 3 সপ্তাহ পর পর অথবা 2 সপ্তাহ পর পর সাইকেল পাবে, 6টা থেকে 8টা সাইকেল। তারপর কিমোটার রেসপন্স কারো কারো ক্ষেত্রে একটু রয়ে যায়, কারো ক্ষেত্রে একদম মিশে যায়। তখন সেই ওই মার্কার ক্লিপটাকে ফলো করে একটা ওয়্যার ইনসার্ট করে তারপরে ওয়্যার গাইডেড ওয়াইড লোকাল করা যায়। তার মানে গোটা ব্রেস্টটাকে না ফেলে সাফল্যের সাথে ক্যান্সার চিকিৎসা করা যায়। তার মানে হচ্ছে কোনো কোনো পেশেন্টের টিউমার বায়োলজির উপর ডিপেন্ড করে আমরা কিমোটা আগে দিব, পরে সার্জারি করব, তারপরে রেডিওথেরাপি। কিন্তু আগে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আগে রেডিওথেরাপি খুব কমই দেওয়া হয়, খুব রেয়ার, এবং এটা এটা একদম কম দেওয়া হয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে, যদি পজিটিভ হয় তাকে হরমোন থেরাপি, যেরকম টামক্সিফেন অথবা লেট্রোজল, এই ট্রিটমেন্ট গুলো দিয়ে, ফর এক্সাম্পল একটা করোনা সিচুয়েশন, প্রচুর রোগী, করোনা রোগী দেশে মারা যাচ্ছে, হাই রিস্ক,
এই সময় অপারেশন করা রিস্কি। যদি আপনি ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড আর কোর বায়োপসি করে জানতে পারেন এটা একটা ইয়ার পজিটিভ ক্যান্সার, তখন সার্জারিটা কয়েক মাসের জন্য 3-4 মাস উইথহেল্ড করা যায়, করে চিকিৎসা চালু করে দেওয়া যায়। কি একটা হরমোন ব্লকিং মেডিসিন দিয়ে দিলাম, যেটাকে বলে নিউ অ্যাডজুভেন্ট হরমোন থেরাপি। সো সার্জারির আগে যেরকম কিমো দেওয়া হয় ওটাকে আমরা বলি নিউ অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, সেরকম ট্যাবলেট দিয়েও চিকিৎসা করা যায় সার্জারির আগে, সেটাকে বলে নিউ অ্যাডজুভেন্ট হরমোন থেরাপি। আর রেডিওথেরাপি সার্জারির আগে খুব অল্প কোনো কারণে, যদি কারো খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার, আলসারেশন হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তখন কিছু শর্ট ডোজ রেডিওথেরাপি দিয়ে আলসারটাকে ছোট করে তারপরে টয়লেট মাস্টেক্টমি, মানে এটাকে প্যালিয়েটিভ বলা হয়, মানে কিওর করা যাবে না কিন্তু অ্যাটলিস্ট আলসারেটেড ক্যান্সারাস মাসটাকে সরায় ফেলে দেওয়া যায়। সেই জন্য বলেছি যে রেডিওথেরাপির রোলটা খুব লিমিটেড, এবং খুব বেশি কমনলি প্র্যাকটিস যেটা করা হয় সার্জারির আগে কিমোথেরাপি অথবা ট্যাবলেট, যেটা হরমোন থেরাপি বলা হয়, সেটা করা হয়। কিন্তু বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে সার্জারি আগে করা হয়। আশা করি আপনি আপনার প্রশ্নের জবাবটা পেয়েছেন। ধন্যবাদ। শুভ, ব্যাক টু ইউ। জি, আমরা এখানে আরো বেশ কিছু কমেন্টস আছে। এখানে সজীব আনোয়ার বলছেন, আনোয়ার জেপিএস বলছেন, আপনার টিমের সাথে যোগাযোগ করার কোনো লিংক থাকলে জানাবেন, এখানে তো রোগের বিস্তারিত বলা যাচ্ছে না। উনাকে কি আমরা এটা বলতে পারি কিনা যে আমরা কানেক্ট করে দিব, যেহেতু স্যারের টিমের সাথে আমাদেরও কানেকশন অলরেডি হয়ে গিয়েছে, আমরা এই কানেকশনটা করে নো, ইটস মোর দেন ওয়েলকাম শুভ, ডু দ্যাট। আমি না আরেকটু অনুমতি নেই। মাহবুব আলম ভদ্রলোক সাহেব উনি একটা কোশ্চেন করেছে যে করোনা পেশেন্ট কি কেমোথেরাপি পেতে পারে কিনা। অ্যান্সার হচ্ছে, বাস্তবতা যেটা বলি, আমাদের ইউকেতে যেটা হয়েছিল, গত 3 মাসে আমরা খুব কম পেশেন্টকে কেমোথেরাপি দিয়েছি, রেডিওথেরাপি দিয়েছি, এবং বেশিরভাগ পেশেন্টের অপারেশনও করি নাই। কারণ কি, সমস্ত বেডগুলো অকুপাই করে প্রাইভেট এবং হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল একসাথে হয়ে গেছে। তারপরে সব জায়গায় শুধু করোনা পেশেন্ট ম্যানেজ করা হয়েছে। কিন্তু এখন যেহেতু করোনা পেশেন্টের একটু নাম্বার কমে গেছে, আমরা কি করতেছি, অনেক ক্যান্সার পেশেন্টকে অপারেশন করা শুরু করছি, তারপর অনেককে কেমোথেরাপি দেওয়া শুরু করেছি। তার মানে উত্তরটা এভাবে হবে যে ডিপেন্ডিং অন ক্যাপাসিটি, বাংলাদেশের যদি অনকোলজিস্টরা অ্যাভেলেবল থাকে যে তারা কোনো পেশেন্টকে খুব কেয়ারফুলি কেমোথেরাপি দিতে পারবে, দেওয়া যেতে পারে। সুতরাং যেই পেশেন্টের খুবই জরুরি কেমো দেওয়াটা, খুব সাবধানতার সাথে পেশেন্ট যাবে, মাস্ক পরবে, গ্লাভস পরবে, অথবা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে হয়তো ট্রিটমেন্ট নিবে, এবং খুব মিনিমাল টাইম হসপিটালিস্টে থাকতে হবে। প্লাস ক্লিনিশিয়ান এবং হসপিটালের অন্যান্য স্টাফদের সাথে পেশেন্টের ইন্টারাকশন একদম সংক্ষিপ্ত, খুব কম রাখতে হবে, যাতে করোনার এক্সপোজারটা কম হয়। এবং সুতরাং উত্তরে আমি বলবো যে সিলেক্টিভ কিছু পেশেন্টকে, যাদের খুব জরুরি, কিমো না দিলে নয়, তাদের কিমো এই কারেন্ট করোনা সিচুয়েশনে দেওয়া যাবে। আর আর কেমোথেরাপি কিন্তু দেরি করা যায়। আমরা ইংল্যান্ডেও অনেক পেশেন্টকে আমরা 4 থেকে 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 2 মাস, 3 মাস দেরি করেছি। এটা পেশেন্টের সেফটির জন্য। সুতরাং কোনো পেশেন্ট কিন্তু ওয়েটও করতে পারে। হ্যাঁ, আর কিছু ক্ষেত্রে যেটা আছে, সার্জারি না করলে নয়, তখন খুব সাবধানতার সাথে আগে করোনা টেস্ট করে তাদের কোভিড-19 পজিটিভ না নেগেটিভ এটা জেনে, নেগেটিভ হলে অপারেশন করার, যদি পজিটিভ হয় একটা সার্টেন টাইমের মধ্যে অপারেশন করা যাবে না। কারণ ওই কোভিড-19 পজিটিভ অবস্থা যদি অপারেশন করা হয়, যারা অপারেশন করবে প্রত্যেকের কোভিড হবে, এবং পেশেন্টেরও লাইফের একটা রিস্ক রয়ে যায়। সুতরাং ওই মাহবুব আলম সাহেব যে প্রশ্নটা করেছে, সেটা আমি বললাম, কেমোথেরাপি দেওয়া যাবে খুব সিলেক্টিভলি এবং খুব সতর্কতার মাধ্যমে দেওয়া যাবে। আর কেমোথেরাপি যদি ওয়েটও করতে হয়, বেশ কয়েক মাস খুব সহজে অপেক্ষা করা যায়, তেমন কোনো ক্ষতি হবে না। শুভ, ওভার টু ইউ। অসংখ্য ধন্যবাদ। আশা করছি মাহবুব আলম সাহেব আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আনোয়ার হুসেন, আমি অলরেডি স্ক্রিনে একটা কমেন্টস দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল ডেলিভারেশন এন্ড conversation with people in general. Actually, it is act as an awareness program regarding breast disease. Thank you, Professor Anwar. He is one of the legendary surgeon in Bangladesh এবং বাংলাদেশ ব্রেস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। উনি বাংলাদেশে প্রচুর মানুষকে তার স্কিল দিয়ে সাহায্য সহায়তা করেছেন এবং আমাদেরকে সবসময় এনকারেজমেন্ট দেন। সো থ্যাংক ইউ ফর জয়নিং এন্ড থ্যাংক ইউ ফর ইউর নাইস কমেন্ট। আপনি আরেকটা, আপনার কাছে যদি আপনার ওয়ালে পার্সোনালি যদি কোনো কমেন্টস এসে থাকে, বা আপনি যদি কারো নাম এখানে উল্লেখ করতে চান, আপনি করতে পারেন। যেহেতু আমাদের এখানে শুধু ডক্টরস এন্ড মেডিসিনের পেজে যারা কমেন্টস করেন সেগুলোই আসবে, এর বাইরে আমি আসলে পাবো না। আচ্ছা, না, আমিও ওইখানে আছি, আমিও চেষ্টা করছি যতদূর সম্ভব।
আমি চেষ্টা করবো জব দেওয়ার জন্য, এই মুহূর্তে আমার কাছে আমি চোখে পড়ছে না। আচ্ছা, এখানে হচ্ছে এস এম তানজিলুর রহমান বলছেন ঢাকার বাইরে অবস্থা উন্নত হওয়ার অনেক সময় লাগবে স্যার। উনি সম্ভবত যে চিকিৎসার জন্য বলছিলেন যে কি করা যেতে পারে, এখন পরিস্থিতি উন্নত হলে বা দেখাতে হলে তো যাবে নাকি। থ্যাংক ইউ তানজিল ফর ইউর কোশ্চেন। হ্যাঁ, এটা সত্যি কথা যে বাংলাদেশে যেহেতু আমাদের প্রপার স্ট্যাটিস্টিক্স নেই, এবং যত পপুলেশন হিসেবে যতগুলো মানুষ বাংলাদেশে 17-18 কোটি মানুষের, তো আমাদের 2 লক্ষ মতো ডেইলি টেস্ট করা দরকার, সেটা তো কখনো সম্ভব না। সুতরাং আমাদের বাস্তবতাকে মেনে নিয়ে যখনই যদি কারো জ্বর থাকে, সর্দি কাশি, কফ, রেসপিরেটরি প্রবলেম এগুলো থেকে থাকে, বা ডায়রিয়া অথবা নাকে কোনো গন্ধ একদম পাচ্ছে না, যে কোনো সিমটম এই জন্য পাশাপাশি থাকে, আমরা ধরে নিতে হবে যেটা করোনা হয়েছে। এবং এরকম করোনা পরিস্থিতি দেশে গ্রাজুয়ালি বেশ আনকন্ট্রোল ছড়িয়ে যাচ্ছে, কারণ আনফর্চুনেটলি আমরা লকডাউনটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারি নাই, অথবা যথেষ্ট পাবলিক অ্যাওয়ারনেসও ছিল না। তো এই কারণে যেহেতু পেরিফেরিতে এবং সেন্ট্রালি করোনার পেশেন্ট বেড়ে যাচ্ছে, ক্যান্সার সার্জারি বা ক্যান্সার ম্যানেজমেন্ট কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে চলে আসছে। তো আমি যেটা বলবো তানজিল, যদি কোনো পেশেন্ট ব্রেস্টে কোনো চাকা টাকা নিয়ে আসে, তাহলে হোয়াট হি কুড ডু, জাস্ট ডু সাম বেসিক টেস্ট। খুব মিনিমাল সময় হসপিটাল এক্সপোজারের মাধ্যমে ম্যামোগ্রাম, আলট্রাসাউন্ডের পর একটা বায়োপসি করে যদি ক্যান্সারের বায়োপসি রেজাল্টে যদি দেখা যায় ER পজিটিভ ক্যান্সার, ডোন্ট ডু এনি সার্জারি অর ডোন্ট অফার এনি কেমোথেরাপি, জাস্ট স্টার্ট দ্য হরমোন থেরাপি। যদি প্রিমেনোপজাল উইমেন হয়, ইউ ক্যান গিভ টেমক্সিফেন 20 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, অথবা পোস্টমেনোপজাল উইমেন হলে লেট্রোজল 2 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, এরকম কিছু দেওয়া যায়। and then wait for the situation to get better. পেরিফেরি তো ইনশাল্লাহ এক সময় পরিস্থিতি আস্তে আস্তে, সেন্টারে কেন সারা বাংলাদেশের পরিস্থিতি এক সময় বেটার হবে। Then you can get this patient back after 3 to 6 months. You could offer them surgery and other treatment. আর যে পেশেন্টের কেমোথেরাপি লাগবে, ডিপেন্ডিং অন দ্য অ্যাগ্রেসিভনেস অর টিউমার বায়োলজির উপর, তখন একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে, যেরকম আমরা কি করেছি, আমাদের গ্রুপ রয়েছে, আমাদের একটা অনলাইন মাল্টিডিসিপ্লিনারি টিম চালু করেছি, যেখানে সার্জন আছে, অনকোলজিস্ট আছে, প্যাথোলজিস্ট সবাই রয়েছে। দে উইল গিভ দেয়ার অপিনিয়ন। এগুলো কিন্তু আরো অনেকেই তৈরি করতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারে। সো ইউ ক্যান সিক অপিনিয়ন, কারণ একজন মানুষের পক্ষে তো সবকিছু জানা সম্ভব না, ম্যানেজ করা সম্ভব না। সেগুলো কিন্তু একটা কেন অসংখ্য তৈরি করা যায়, এবং এগুলোর মাধ্যমে নলেজ শেয়ারিং এর মাধ্যমে বেস্ট ট্রিটমেন্ট অপশনটা আমরা বের করে পেশেন্টকে আমরা দিতে পারি, সেটা সেন্ট্রালি হোক আর পেরিফেরিতে হোক। থ্যাংক ইউ তানজিল ফর ইউর কমেন্টস। মিস্টার তানজিল, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। এমদাদুল হক বলেছেন, ইচ্ছা ছিল লাইভে শুরু থেকে দেখবো, বাট সময়ের অভাবে সঠিক সময় আসতে পারি নাই, পরবর্তী শুরুটুকু দেখে নিব ইনশাল্লাহ। আপনাদের এই মহৎ উদ্যোগ সফল হোক, বলছেন এমদাদুল হক। থ্যাংক ইউ ভেরি মাচ এমদাদ সাহেব। ইনশাল্লাহ প্রোগ্রামের শেষে আপনি হয়তো প্রথম থেকে আবার দেখতে পারবেন। ইফ ইউ লাইক or any comments, you are more than welcome. We'll try to answer it. মাহবুব আলম, আমরা ওনার একটা আনসার দিয়েছিলাম, উনি বলছেন থ্যাঙ্কস স্যার। সুহান রহমান বলছেন, এতগুলো কমেন্টস সুহান রহমান বলছেন, সজীব অর্ণব যে পিসির অফিস সালেহীন ইবনে সিনা হাসপাতাল, উনি একজন একটা কমেন্টস করে বলেছেন। এখানে আহমেদ হুসাইন বলছেন, আমার ওয়াইফের লেফট ব্রেস্ট রিমুভ করা হয়েছে, কেমো এবং রেডিয়েশন কমপ্লিট, এখন 6 মান্থ ফলো আপ ভিজিটিং মুম্বাইয়ে টাটাতে যাই। আমার প্রশ্ন হচ্ছে, রাইট ব্রেস্ট কি ঝুঁকিতে থাকে? কোনো সমস্যা নেই, তবু অপারেশন করে রিমুভ করা কি শ্রেয়? ধন্যবাদ আহমেদ সাহেব। ঝুঁকি তো একটু রয়েছে, এই কারণেই 6 মাস পর পর তো প্রশ্নই আসে না। ইভেন ইংল্যান্ডের মতো দেশেও আমরা 6 মাস পর পর দেখি না, আমরা বছরে একবার চেক করি, সিম্পলি ম্যামোগ্রাম সার্ভেলেন্স, মানে বছরে 12 মাস পর পর একটা করে ম্যামোগ্রাম করলেই চলে। আর আমাদের যদিও আমি জানি না ইন্ডিয়াতে কি সিস্টেমে ওদের ট্রিটমেন্ট করে, 6 মাস পর পর কি কারণে কি কি চেক আপ করে, তবে খুদ ইংল্যান্ডেও এরকম এত অধিক এত ফ্রিকুয়েন্ট ফলো আপের আমরা কোনো কারণ বা ইন্ডিকেশন নেই। সুতরাং এক এক দেশের চিকিৎসা পদ্ধতি এক এক রকম, তবে চিকিৎসা পদ্ধতিটা হতে হবে সায়েন্টিফিক্যালি বেসড, নট ফাইন্যান্সিয়ালি গেইন বেসড, বা এই ধরনের কোনো বেস যাতে না হয়, এটা আমাদের সতর্ক থাকা দরকার। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের শিওর থাকতে হবে যে আমরা আমাদের ব্যবসায়িক স্বার্থে না, রুগীর হেলথ অ্যান্ড ওয়েলবিং, যাতে এই যে তাদের যে স্বাস্থ্য এবং এটা যাতে ভালো থাকে, সেটা আমাদের প্রায়োরিটি থাকতে হবে। সুতরাং আমি বলবো না যে 6 মাস পর পর দেশের বাইরে যে আপনাকে ফলো আপ করার প্রয়োজনীয়তা সায়েন্টিফিক্যালি প্রুভেন এরকম কোনো প্রয়োজন রয়েছে, কিন্তু আমি ডিটেলস কিছু জানি না। তো আপনি যেটা কমেন্ট করেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনি শুধু যেটা করতে পারেন, আপনার ওয়াইফের বছরে একটা করে যে ব্রেস্টটা রয়ে গেছে, সেই ব্রেস্টের জন্য বছরে একটা করে ম্যামোগ্রাম করতে পারেন, দ্যাট শুড বি মোর দ্যান এনাফ। আপনাকে ধন্যবাদ।
আশা করছি আহমেদ হুসাইন আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ইজিলি এত সুন্দরভাবে সবার প্রশ্নের উত্তরটা দিচ্ছেন, এবং সহজেই সবাই আসলে আমাকে পার্সোনালি অনেকে ইনবক্স আসছে যে অনেকে আসলে ধন্যবাদ জানাচ্ছে। আপনি কি স্ক্রিনে আমি একটা কমেন্টস দিয়েছি, একটু কি দেখবেন? থ্যাংক ইউ। জিনুল সুলতানা রিতা কোশ্চেন করেছে যে my mother is a breast cancer patient. After surgery, she is taking chemotherapy. Her FISH result is positive. Her 5th chemo was due on 18th May, but she came positive in COVID-19 test without any symptoms. Already 14 days expired. What will be the next procedure? Also request, please share some knowledge with our doctors about to be sympathetic with the patient. মিস রিটা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লাস্ট কমেন্টটা একটা $1 million সাজেশন। আই টেক ইট অন বোর্ড। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে কি, অনেক বেশি পেশেন্ট, এবং সবাই আমরা যেতে চাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একদম সবচেয়ে নামী প্রফেসরের কাছে, এবং যেই কারণে একটা বটল নেক তৈরি হয়ে যায়। তখন সেই খ্যাতনামা প্রফেসর যতই ভালো হোক, সে 2-3 মিনিট 4 মিনিটের বেশি সময় দিতে পারে না। তাতে হয় কি, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, এবং যেই কারণে অনেক সময় একটা পেশেন্ট এবং ডক্টরের সাথে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়। এবং এটা সত্যি কথা, আমাদের শুধু ডাক্তার হলে চলবে না, আমাদের তো একটা ভালো মানুষ আগে হতে হবে। মানুষের অপরের দুঃখে, অপরের ব্যথায় যদি আমরা সমবেতী না হতে পারি, then we won't be able to treat that person very well. So আপনার পয়েন্টটা আমি মেনে নিলাম। আর আপনি যে ক্লিনিক্যাল সিনিয়রিটি দিয়েছেন আপনার মার ব্যাপারে শুনে আমি দুঃখিত। যে তবে এটা ভালো কথা যে উনি এখন কোভিড এর সিমটম 14 দিন পার হয়ে গেছে, ভালো আছেন। ওনার সার্জারি হয়েছে, কিমোথেরাপি। এখন আমি মনে করি যে যদি উনি শারীরিকভাবে সুস্থ থাকেন, আরো 2 সপ্তাহ ওয়েট করার পরে কিমোথেরাপিটা কন্টিনিউ করা যায়। যেহেতু ফিশ টেস্ট পজিটিভ আসছে, ওনার হার্সেপ্টিনের দরকার আছে। আপনি তো আমাকে পুরো হিস্টোলজি রিপোর্টটা আমাকে দেননি, সুতরাং আমি কনফিডেন্টলি বলতে পারছি না। যদি উনার স্বাস্থ্য ভালো থাকে, উনার বয়স, উনার স্বাস্থ্য এবং টিউমার অন্যান্য বায়োলজি যেগুলো, ওই রেজাল্টগুলোর যদি সুবিধা হয়, আমি শিওর আপনার অঙ্কোলজির যিনি চিকিৎসা দিচ্ছেন উনার হার্সেপ্টিনও দেওয়া হতে হবে। এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যারা HER2 পজিটিভ হয় তাদেরকে দেওয়া হয়। এবং বাইরের দুনিয়ায় শুধু হার্সেপ্টিন কেন, ওর সাথে ডুয়াল ব্লকেড এটাও দেওয়া হয় আরেকটা মেডিসিনের সাথে, যেটাকে বলি ট্রাস্টুজুমাব পার্টুজুমাব কম্বিনেশন। এগুলো আপনার আমার অঙ্কোলজিস্ট উনি ভালো বলতে পারবেন। তবে আমি বলবো যে যেহেতু উনি করোনা থেকে সবে রিকভার করেছেন 2 সপ্তাহ, আরো 2 থেকে 4 সপ্তাহ এখন ওয়েট করা উচিত। ওনার কেমো যদি আরো 4 সপ্তাহ ব্রেকও হয়, কোনো ক্ষতি নাই। এবং পরিস্থিতি আরেকটু বেটার হলে তারপরে কিমো এবং হার্সেপ্টিন চিকিৎসাটা চালু করতে হবে। যেহেতু উনি ফিশ পজিটিভ, আমি এটাকে বলবো HER2 পজিটিভ, মানে হিউম্যান এপিডার্মাল রিসেপ্টর ফ্যাক্টর 2 এটা পজিটিভ, যেটা মিন করে ক্যান্সারটা একটু স্লাইটলি অ্যাগ্রেসিভ টাইপ, অথবা অন্যভাবে বলি ক্যান্সারটা ফেরত আসার সম্ভাবনাটা একটু বেশি। এই কারণে ওনার এই চিকিৎসাটা যদি সম্ভব হয়, দেশে এগুলি সব অ্যাভেলেবল, এগুলো চালু করে দিতে হবে। তবে মেবি জাস্ট টু স্লো ডাউন এ লিটল বিট, কারণ ওনার হেলথ, ওনার লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। সো এই করোনার সিচুয়েশনে একটু রয়েস হয়ে বুঝে শুনে সতর্কতার সাথে চিকিৎসাগুলোকে ফের চালু করতে হবে। আমি শুভম আরেকটু অপরচুনিটি নিয়ে একটু বলতে চাই। আশিস আগরওয়াল কয়েকটা কোশ্চেন করেছে, সম্ভবত কোশ্চেন করেছে স্যার এটা কি এয়ারবর্ন। উনি 3টা, আমি এখন যাইতাম ওনার প্রশ্নে, 4টা প্রশ্ন করেছেন, পাশাপাশি 4টা প্রশ্ন আছে। করোনা ভাইরাস নিয়ে কোশ্চেন করেছে কয়েকটা। তো আমি বলি করোনা ভাইরাসটা আসলে ড্রপলেট, এই যে কাশি বা আমি যে কথা বলছি, কথার মাধ্যমে যে আমার মুখ থেকে যে ছোট ছোট ড্রপলেট বেরোয় আসতেছে, অথবা আমি হঠাৎ করে কাশি দিলাম, মুখটা ধরলাম না বা কোনো রুমাল ইউজ করলাম না অথবা মাস্ক ইউজ করছি না, তখন এই ড্রপলেটের মাধ্যমে আশেপাশের কয়েক মিটার এরিয়াতে কিন্তু এই আমার যদি করোনা থেকে থাকে এটা ছড়ায় গেল, এবং ওখান থেকে আমার আশেপাশে যারা থাকবে তাদের ব্রিদিং এর মাধ্যমে, অথবা আমার হাতে কারো করোনা রয়েছে, আমাকে আরেকজন স্পর্শ করলো, তার মাধ্যমে সেটা ছড়া যেতে পারে, অথবা তার হাত থেকে হাতে, মুখে, নাকে যেখানে হাত দিবে সেই করোনাটা সরাসরি ছড়া যেতে পারে। সুতরাং এটা এয়ার ড্রপলেটের মাধ্যমে কমনলি ছড়ায়। আর অন্যান্য অবজেক্ট, যেরকম আমি করোনা পেশেন্ট পজিটিভ, আমি একটা ডোর হ্যান্ডেল ধরলাম বা কাশি দিলাম, এভাবে ধরলাম, আমার হাত থেকে একটা বই ধরলাম বা কোনো মেটাল অবজেক্ট ধরলাম, অথবা লিফটের কোথাও টাচ করলাম, অথবা দরজার নব মেটাল হ্যান্ডেল টাচ করলাম, সেটা পরবর্তীতে অন্য কোনো মানুষ যদি টাচ করে, তাদেরও পরবর্তীতে কখন থেকে করোনাটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য আমি বলবো যে প্রতিটা মানুষের উচিত সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক প্রত্যেকের ফেস মাস্ক ইউজ করা,
হাতে কোনো কিছু খুব কম ছোঁয়া অথবা ঘন ঘন একটু পরপর হাত ওয়াশ করা, কথায় কথায় ফেসে হাতটাকে টাচ না করা, এগুলো করা। আর যদি সম্ভব হয় গ্লাভস পরা। কিন্তু ফেস মাস্কের ব্যাপারটা, স্পেশালি যদি মাস্ক নাও থাকে, হাঁচি কাশি দেওয়ার সময় কোনো রুমাল মুখের মধ্যে ধরে যদি করেন, তাহলে যে রিস্কটা ছড়ানোর, এটা অনেক কমে যাবে। আশা করি আগরওয়াল সাহেব, আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। ধন্যবাদ। আমাদের এখানে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনামিকা দেব একটা মানে একটা প্রশ্ন করেছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এই প্রশ্নতে আমরা আসবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে, এবং আমাকে একজন পার্সোনালি ইনবক্সে এই বিষয়টা আসলে জানতে চেয়েছেন। আমাদের দেশে কারো যদি ব্রেস্ট ক্যান্সারের যদি কোনো সিনড্রোম থাকে, আমরা সাধারণত দেখি যে ওই পেশেন্ট গুলো একজন গাইনোকোলজিস্টের কাছে যান। এই বিষয়ে আপনি কি বলবেন এবং এই বিষয়ে সচেতনতাটা কতটুকু জরুরি? ধন্যবাদ। খুব ভালো একটা প্রশ্ন করেছে, প্রশ্নকর্তাকে অসংখ্য ধন্যবাদ। সমস্যাটা যেটা হয়েছে কি, যে আমাদের দেশের কালচার, রিলিজিয়াস বা কালচার যে কোনো ব্যাকগ্রাউন্ডের কারণেই আমরা যে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে লজ্জা পাই, এবং আমাদের একটা পারসেপশন যে এটা একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা তাদের এক্সপার্টিস না। যেরকম এখন যদি আমি ব্রেস্ট সার্জন অথবা অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, আমি যদি এখন হিস্টেরেক্টমি করা শুরু করি, যেটা আমি পারি কিন্তু আমি করবো না, অথবা আমি যদি সিজারিয়ান সেকশন শুরু করি, অথবা যে কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম আমার কাছে মেয়েরা আসলো, আমি যদি এখন শুরু করি, এটা আমার ভুল হবে, কারণ এটা আমার এক্সপার্টিস না। এবং এটা যদি ইংল্যান্ডে কোনো গাইনোকোলজির কোনো পেশেন্ট আমার কাছে আসে এবং যদি চিকিৎসা দেই, তাহলে আমি প্রশ্নের সম্মুখীন হব এবং আমার প্র্যাকটিস করার রাইটটাও চলে যেতে পারে। তো এটার উদ্দেশ্যটা আমি যেটা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে প্রতিটা সাব স্পেশালিটির এক একজনের একটা ডিফারেন্ট এক্সপার্টিস রয়েছে। আমার যদি হার্টের প্রবলেম হয়, আমি হার্টের ডাক্তারের কাছে যাব, আমি নিশ্চয়ই ব্রেস্ট সার্জনের কাছে যাব না। আমার ব্রেনের প্রবলেম হলে আমি ব্রেনের ডাক্তারের কাছে যাব, অর্থোপেডিক্স বা হাড্ডি গুড্ডি ডাক্তারের কাছে যাব না। সেরকম গাইনোকোলজি রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন। তবে ব্রেস্টের যদি কোনো প্রবলেম হয়, আমি কোনো কারণ দেখছি না ওনাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা, বা যদি যেও থাকেন, ইনাদের উচিত সঠিক ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের জন্য ব্রেস্ট সার্জন অথবা জেনারেল সার্জন উইথ স্পেশালিস্ট ইন্টারেস্ট ইন ব্রেস্ট ডিজিজ তাদেরকে রেফার করা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেরকম আমার কাছে একটা ব্রেস্টের পেশেন্ট আসলো, হ্যাঁ, আমি ব্রেস্টের ম্যানেজ করলাম, কিন্তু পেশেন্ট আমাকে বললো যে তার পিভি ডিসচার্জ হচ্ছে, অথবা এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, অথবা পেটে একটা চাকা বা কিছু একটা, যেটা আমি ধারণা করছি গাইনোকোলজি রিলেটেড। তখন আমি নিশ্চয়ই সাথে সাথে পেশেন্টটাকে ম্যানেজ না করে আমি কোনো আমার গাইনি কলিগের কাছে রেফার করবো। And that's how it should be. So it's a mutual respect, because at the end of the day আমরা চাই আমার পেশেন্টদেরকে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা দেওয়ার জন্য, এবং এটার জন্য ইন্ডিভিজুয়াল এক্সপার্টিস যাদের কাছে আছে তাদেরই এটা ম্যানেজ করা উচিত। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন প্রশ্নকর্তা। ধন্যবাদ। আমাদের ডক্টর ফরিদ আহমেদ হচ্ছে এই বিষয়টা আসলে বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে বলেছেন। আমরাও চেষ্টা করব যাতে আমাদের যে প্রবলেম আছে আমরা ওই প্রবলেম নিয়ে ওই রিলেভেন্ট যেটা চিকিৎসক আছেন ওনার কাছেই আমরা যাব। সম্মানিত দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে নতুন জয়েন করেছেন বা যারা আগ থেকে আমাদের সাথে আছেন, আশা করব আমাদের লাইভটি শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক দিবেন, এবং আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অনামিকা দেব একটা প্রশ্ন করেছেন, আমরা এই প্রশ্নতে একটু যে আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। উনি লিখছেন, আমার ব্রেস্টের মাঝে মাঝে কুচায়, লেফট সাইডে, আমার এজ 35, 12 বছর আগে উনার বোথ ব্রেস্ট ফিবার্ড, উনি কি একটা রিমুভ করছেন বলেছেন এটা? আচ্ছা, আমি বুঝতে পেরেছি শুভ। ধন্যবাদ অনামিকা, সুন্দর প্রশ্ন করেছেন। এই যে ব্রেস্টের মধ্যে খোঁচা খোঁচা ভাব বা ব্যথা বা এরকম একটা অ্যাবনর্মাল সেন্সেশন, এগুলো কিন্তু খুব কমন জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে ইটস এ ন্যাচারাল ফিজিওলজিক্যাল চেঞ্জ। এবং আমার ক্লিনিকে, আমি ইংল্যান্ডে আমি যে দেখি 70% ব্রেস্ট রেফারেল যেটা আসে, তাদের প্রত্যেকের ব্রেস্টে ব্যথা, এবং তাদের 99% বিভিন্ন টেস্ট, হাতের এক্সামিনেশন, ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড এগুলো করার পর দেখা যায় যে কোনো ক্ষতিকর কিছু পাওয়া যায় না, কিন্তু তারা ব্রেস্টে ব্যথা হয় বা খোঁচানো বা বিভিন্ন সিমটম হয়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে ন্যাচারাল স্বাভাবিক যে ফিজিওলজি বডি চেঞ্জ হয়, সেই চেঞ্জের কারণে ব্রেস্টের মধ্যে সিমটম গুলো থাকতে পারে। আর আপনার বয়স এখন 35 এবং 12 বছর আগে আপনার দুটো ব্রেস্টে থেকে ফাইব্রয়েড অ্যাডেনোমা ছিল, সেটার সরানো হয়েছে। এটা তো যেটা সরানো হয়ে গেছে ওটা তো শেষ। তবে ব্রেস্টে আপনার যে সিমটম, এটা নিয়ে আমি এই মুহূর্তে স্পেশালি করোনার সিচুয়েশনের সময় খুব বেশি টেনশন করব না। আপনি যেটা করতে পারেন যে এটা নিয়ে যদি একটু কম টেনশন করেন, এটা আপনার জন্য ভালো, দেখবেন আপনার সিমটম ইমপ্রুভ করে গেছে, 1 নাম্বার। আর 2টা হচ্ছে যে যদি এটা পারসিস্ট করে, অন্য কোনো সিমটম না থাকে, তাহলে এক পর্যায়ে এই মুহূর্তে না হলেও
পারসিস্টেন্ট সিমটম যদি আপনার এটা থেকে থাকে, কোনো ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হয়ে একবার একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে পারেন। আর এই মুহূর্তে যেটা করতে পারেন, যে ব্যথার জন্য অনেক জেল পাওয়া যায়, যেরকম আইবুপ্রোফেন অথবা ভলটারল জেল পাওয়া যায়, এগুলো আপনি ফার্মেসি থেকে নিতে পারেন, ওভার দ্য কাউন্টার, প্রেসক্রিপশন লাগবে না। এই জেলটা একটু হাতে নিয়ে এই চামড়ার মধ্যে দিয়ে যদি আপনি ম্যাসেজ করেন, এই যে খুঁচানোর ভাব বা ব্যথার ভাবটা কন্ট্রোল হয়ে যাবে। এটা কিন্তু কিওর না, এটা কোনো ট্রিটমেন্ট, জাস্ট খালি সিমটোমেটিক রিলিফ আমি বলছি। সুতরাং এটা আপনি করতে পারেন যতক্ষণ না পর্যন্ত করোনার সিচুয়েশনটা ইমপ্রুভ না করে, এবং সেফলি আপনি কোনো ব্রেস্ট সার্জন বা সার্জন উইথ স্পেশাল ইন্টারেস্ট ইন ব্রেস্ট ডিজিজ তাকে আপনি কনসাল্ট করতে না পারেন, এটা একটা টেম্পোরারি মেজার হিসেবে আমি এই সাজেশনটা আপনাকে দিতে পারি, এটা আপনি ইউজ করতে পারেন। অনামিকা, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমাদের এখানে আমেরিকা থেকে একজন জয়েন করেছেন, হেলাল আহমেদ চৌধুরী। উনি হচ্ছেন একজন ব্যবসায়ী, আমেরিকার একজন সংগঠক, উনি জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রশ্ন করেছে প্রেসিডেন্ট। ব্রেস্ট ক্যান্সার হলে কি কেমন? উনি বলছেন ডাক্তার ফরিদ আহমেদকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ পরামর্শের জন্য। আহমেদ হুসাইন একটা প্রশ্ন করেছেন, আপনি যদি একটু দেখেন, আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আহমদ হোসেন সাহেব প্রশ্ন করেছেন যে আমার ওয়াইফ মুম্বাইয়ে টাটার ডাক্তারের পরামর্শে 3 মান্থলি লুপ্রাইড ডিপো 2 মিলিগ্রাম ইনজেকশন নিচ্ছেন, এমন ট্যামোডেক্স 20 মিলিগ্রাম ট্যাবলেট খাচ্ছে। ওখান থেকে বলেছেন 5 বছর পর কন্টিনিউ করতে হবে। কিন্তু কি কারণে দিয়েছে, কেন টাটা এটা দিয়েছে, এগুলো ডিটেলস আমার কাছে নেই। এটা তো খুব ডিফিকাল্ট হবে আমার জন্য অ্যান্সার দেওয়া। আমি যদি ডিটেলসটা পাই, I can try help you answer that. আর যদি আমি ডিটেল ইনফরমেশন আমার কাছে না থাকে, আমি আসলে সঠিক পরামর্শটা আমার মনে হয় আমি দিতে পারবো না। সো এই লাইভ প্রোগ্রামের বাইরে ইউ ক্যান নক মি, I will try my best to answer it. ওই ইনফরমেশনগুলো যদি আমাকে সাপ্লাই করেন, কি প্রবলেম নিয়ে এসেছিল, কি ইনভেস্টিগেশন করা হয়েছিল, এই জিনিসগুলো যদি আমার কাছে থাকে, then I should be able to answer that. Maybe we can do that later on. আচ্ছা, আমরা আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে আশা করবো যে উনি প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। আমরা অলরেডি 1 ঘন্টার উপরে ক্রস করে ফেলেছি এবং অনেকগুলা কমেন্টসও আসছে। আমরা জানি আপনি কিছুক্ষণ আগে মাত্র আপনার ডিউটি থেকে এসেছেন, আপনি পেশেন্ট দেখে এসেছেন এবং এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে মূল্যবান দিয়েছেন। ডক্টর সেন মেডিসিন পরিবার আপনার কাছে কৃতজ্ঞ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। শেষ পর্যায়ে এসে আপনি আপনার যে চিকিৎসা পদ্ধতি বা আমরা যে প্লাস্টিক বেড সার্জারিটা আপনারা যে বিষয়গুলো নিয়ে করে থাকেন, বা সর্বোপরি যদি আমরা শেষের দিকে যে উপদেশ বা আমাদের করণীয় যে বিষয়গুলো আপনি আপনার আলোচনায় টেনে নিতে চান, যেগুলো আমরা জানতে পারিনি, এই বিষয়গুলো যদি বলি আমরা আশা করছি শেষ করব। থ্যাংক ইউ শুভ, I'll try my best. Basically, প্রফেসর আলী নফি স্যার দুটো কোশ্চেনও করেছে, এই অ্যান্সারের সাথে এটা ম্যাচ করে যায় যে সচেতন মেয়ে হিসাবে ক্যান্সারের ভয়াবহ থেকে বাঁচতে রোগীদের কি করা উচিত অথবা আমাদের কি করা উচিত। যেহেতু বাংলাদেশে এখনো ন্যাশনাল ক্যান্সার স্ক্রিনিং প্রজেক্ট চালু হয়নি, কিন্তু আমরা যারা সচেতন, যারা দেশের সমাজে রয়েছি, তাদের সেলফ অ্যাওয়ার হওয়া উচিত। আমাদের নিজেদের হাতে যদি আমরা ব্রেস্টটাকে এক্সামিন করা বা হাতে চেক করার, একটা মাসে একবার হলেও চেক করার চেষ্টা করি, স্পেশালি শাওয়ার করার সময়, বা যদি কোনো ধরনের চাকা বা নিপলটা ভিতরে ঢুকে গেছে, বাইরে আসতেছে না, অথবা নিপল দিয়ে রক্ত পড়ছে বা কোনো ডিসচার্জ হচ্ছে, অথবা নিপলটা ভিতরে ঢুকে গেছে, অথবা আশেপাশের ব্রেস্টের চামড়াটা ভিতরে ঢুকে গেছে, বা নতুন কোনো চাকা যেটা আগে ছিল না, এই ধরনের যে কোনো, অথবা আনএক্সপ্লেইন ব্রেস্ট পেইন, অথবা ব্রেস্টের কালারটা, স্কিন কালারটা চেঞ্জ হয়ে খুব লাল দেখা যাচ্ছে, এই যে কোনো ধরনের পরিবর্তন আসুক, এটাকে লজ্জা বা অন্য যে কোনো কারণে এটাকে লুকিয়ে না রেখে ডাক্তারের শরণাপন্ন হন। এবং আমি বলবো যারা ব্রেস্ট সার্জন অথবা ব্রেস্ট ডিজিজ, যারা জেনারেল সার্জন উইথ স্পেশাল ইন্টারেস্ট ব্রেস্টের উপর, শুধু তাদের কাছে যে আপনি শরণাপন্ন তাদের চিকিৎসা বা এটাকে ম্যানেজ করার চেষ্টা করেন। কারণটা বলছি এই কারণে যে খুব ছোট অবস্থায় যদি একটা সমস্যা ধরা যায়, তাহলে খুব ছোট চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায়। যেরকম একটা প্রশ্ন এসেছিল, আলী নাফিসা করেছিল যে সবাইকে কি কিমোথেরাপি লাগবে, আসলে লাগবে না। আমরা যদি খুব ছোট অবস্থায় ক্যান্সারটাকে ধরতে পারি সঠিক সময়ে, অথবা স্ক্রিনিং এর মাধ্যমে, অথবা নিজে থেকেই ডাক্তারের শরণাপন্ন হয়ে পরীক্ষার মাধ্যমে, যেটা আমি বলবো যে 35 বছর পর, 2 বছর পরই মেয়েদের উচিত ম্যামোগ্রাম করা, বা 40 বছর পর তো অবশ্যই করা, যাতে স্ক্রিনিং করে চেক করা যে কোনো ধরনের সমস্যা ছোট থাকতে ধরা পারা যায় কিনা। ওই সমস্ত ছোটখাটো ক্যান্সারকে সার্জারির মাধ্যমে পরবর্তীতে রেডিওথেরাপি অথবা ট্যাবলেট দেওয়ার পরে
বেশিরভাগ ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন হয় না। সুতরাং ওই যে যেটা আগে বলেছি যে খুব ছোট থাকতে যদি আমরা এটা ম্যানেজ করতে পারি, আমরা তাহলে অ্যাগ্রেসিভ চিকিৎসা যেরকম কেমোথেরাপি বা এই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। সুতরাং আমাদের সচেতনতা বৃদ্ধি করাটা খুব জরুরি, এবং লাজ লজ্জা এই বাধাটা ভেঙে ডাক্তারের কাছে বা অন্য যে কারোর কাছে অ্যাটলিস্ট বলা উচিত যে আপনার একটা সমস্যা রয়েছে, এবং যারা এই ব্যাপারে এক্সপার্টিজ আছে তাদের শরণাপন্ন হয়ে চিকিৎসা সেবাটা নেন। তাহলে অল্প ছোট থাকতে আমরা সেই সমস্যার সমাধানটা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনাদের স্পেশালি করোনাকালীন সময়ে যতটুকু সম্ভব সোশ্যাল আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, পার্সোনাল হাইজিন এই জিনিসগুলো যতটুকু সম্ভব মেনটেন করেন। এবং করোনা কিন্তু চলে যাবে না, এটা আমাদের লাইফের এই পরিবর্তনটাকে আমাদের মেনে নিতে হবে, এর মধ্যে আমাদের লাইফটা চালাতে হবে। তো আপনারা এগুলো যদি একটু কাইন্ডলি ফলো করেন, নিজেরাও ভালো থাকবেন। আর পরিশেষে আমি বলবো ডক্টরস এন্ড মেডিসিন ফ্যামিলিকে আমাকে ইনভাইট করার জন্য আমি কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ। স্পেশালি শুভ, ইউ আর ডুইং এ গ্রেট জব and it's a really commendable job, and keep up the great work, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে আরো দুইটা কোশ্চেন আমরা একটু দিয়ে রাখতে চাই। আগামী 7/6 রবিবার ডাক্তার মুতাহার আহমেদ এমডি FACS উনি হচ্ছে ইউএসএ থেকে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের কিডনি রিলেটেড কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে অনুষ্ঠানটি দেখবেন এবং প্রশ্ন করবেন। এবং আগামী 11/6/2020 বৃহস্পতিবার দেশের প্রথম নারী কার্ডিয়াক ভাস্কুলার সার্জন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী আমাদের সাথে লাইভে যুক্ত হবেন। এক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কোনো প্রয়োজনীয় কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়ে অবশ্যই জানাবেন। এবং ডাক্তার ফরিদ আহমেদের কাছে আমরা কৃতজ্ঞ যে উনাকে বলার পরই সাথে সাথে উনি যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আশা করছি উনার যদিও শত ব্যস্ততা থাকে, পরবর্তীতে উনি যখন বাংলাদেশে আসবেন অবশ্যই ডক্টরস এন্ড মেডিসিন থেকে আমরা ওনার সাথে দেখা করব, এবং পরবর্তীতে আবার কোনো লাইভে এসে উনি কথা বলবেন এবং আমাদের দেশের সাধারণ জনগণ আছেন সচেতনতামূলক যে বিষয়গুলো সেই বার্তাগুলো ডক্টরস এন্ড মেডিসিনের মাধ্যমে ডক্টর ফরিদ আহমেদের বার্তাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।